আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছি আমরা। তো আজকে তোমাদের সাথে ভাই এসেছি আমাদের বার্ষিক মূল্যায়ন নিয়ে কথা বলার জন্য। তোমরা জানো অলরেডি যে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের জন্য নতুন একটি মানবন্টন দেওয়া হয়েছে বার্ষিক মূল্যায়নের ক্ষেত্রে। তো শুরুতেই হচ্ছে আমরা একটু দেখতে চাই আমাদের এই বার্ষিক মূল্যায়নের জন্য কোন কোন অধ্যায়গুলো দরকার পড়বে। তো একটু খেয়াল করে দেখো আমাদের আমাদের হচ্ছে এই ৫ নম্বর অধ্যায়, ৬ নম্বর অধ্যায়, ৭, ৮, ১০ এবং ১১ নম্বর অধ্যায়। এই টোটালি ৬টা অধ্যায় আমাদের দরকার পড়বে। ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা, এখানে চ্যাপ্টারের নাম লেখা আছে। পাশাপাশি হচ্ছে আমাদের এই পৃষ্ঠা নম্বরটাও লেখা আছে। আল্টিমেটলি এই ৬টা চ্যাপ্টার পড়লেই হচ্ছে কি আমাদের বার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতি হয়ে যাবে। ওকে? আচ্ছা। তো এই চ্যাপ্টার উপর ভিত্তি করে আমাদের মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নের ২টা ভাগ থাকবে। একটা হবে আমাদের শিখনকালীন মূল্যায়ন, যেটা হবে 30%। আরেকটা হবে আমাদের সামষ্টিক মূল্যায়ন, যেটা হবে 70%। এই সামষ্টিক মূল্যায়নটাকে তুমি এভাবে ভাবতে পারো যে এটা হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষা। আর এই যে শিখনকালীন মূল্যায়ন, এটাকে ভাবতে পারো তোমাদের ওই কিছুটা ক্লাস টেস্টের মতো, সিটি পরীক্ষার মতোই, বাট সিটি পরীক্ষা না, বাট ওটার মতো আর কি ভাবতে পারো, মানে ক্লাসের মধ্যেই হয়ে যাবে। বার্ষিক পরীক্ষার আগে এটা হয়ে যাবে, ক্লাস চলাকালীন সময় এই 30% মার্কের কাজ হয়ে যাবে। আচ্ছা, তো চলো আমরা একটু এই দুটো জিনিস দিয়ে আসলে কি বোঝাচ্ছে সেটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। প্রথমে হচ্ছে আমাদের শিখনকালীন যেই মানে শিখনকালীন যেই হচ্ছে মূল্যায়নটা, সেটা কিরকম হবে সেটা সম্পর্কে একটু জানি। দেখো, শিখনকালীন মূল্যায়ন, শিখনকালীন মূল্যায়নের একটা অংশ হবে আমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। কিরকম হতে পারে এটা অ্যাসাইনমেন্টের পার্টটুকু? দেখো, এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। এমন হচ্ছে তোমার কোনো এক মাসের না, বেশ কয়েক মাসের হচ্ছে তোমার বিভিন্ন রকম যে খরচগুলো হয়, সেই খরচগুলো একটা টেবিল দেওয়া আছে। ঠিক আছে, একটা তথ্য দেওয়া আছে। আমাদের বইয়ের ভিতরে আমরা দেখছি একক কাজ করতে গিয়ে, দলগত কাজ করতে গিয়ে এরকম বিভিন্ন টেবিল থাকে না? থাকে। তো সেই টেবিল, এরকম একটা টেবিল দেওয়া আছে। এই টেবিল থেকে হচ্ছে বেশ কিছু প্রশ্ন করা হচ্ছে। এই যে দেখো, বলা হচ্ছে যে তালিকাটা দেওয়া ছিল, যে টেবিলটা দেওয়া ছিল, সেগুলো ব্যবহার করে তোমরা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যাসাইনমেন্টের একটা কোশ্চেন, মানে তোমাদের স্যাররা হচ্ছে স্কুলে ক্লাসে প্র্যাকটিস করানোর জন্য যেরকম প্রশ্ন রেডি করে আনেন, যেরকম প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করান, চর্চা করান, সেরকমই একটা প্রশ্ন হচ্ছে তারা অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিবেন। তোমরা নিজেরা করে তারপর স্যারদেরকে এটা জমা দিবা। ঠিক আছে? ওকে। তো এটাতে থাকবে হচ্ছে আমার 10 মার্ক। ওকে? দেন আসতেছে হচ্ছে আমাদের অনুসন্ধানমূলক কাজ, বাস্তব জীবন ভিত্তিক কাজ। মনে করে দেখো, আমাদের বইটা পড়ার সময় বিভিন্ন জায়গায় এরকম বলা হয়েছিল না যে তোমরা হচ্ছে কিছু জিনিস মেপে দেখো, হ্যাঁ, কিছু জিনিস হচ্ছে নিজেরা একটু পরিমাপ করে দেখো। সেটা হতে পারে কোনো একটা কোণ, সেটা হতে পারে কোনো দৈর্ঘ্য। যেমন আমাদের এখানে নমুনা প্রশ্নে বলা আছে স্কেলের সাহায্য নিয়ে তোমার ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটা আছে সেটার দৈর্ঘ্য আর প্রস্থ মাপো, মেপে হচ্ছে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। তো এই পুরো কাজটি হচ্ছে আমরা গাণিতিকভাবে না করে আমরা কি করতেছি, হাতে কলমে করতেছি। এই হাতে কলমের এই কাজটাই হচ্ছে কি আমার অনুসন্ধানমূলক কাজ। তো দেখা যাবে এখানেও আমার 10 মার্ক থাকবে। এরপরে আসতেছে আমাদের শ্রেণীর কাজ, ক্লাস ওয়ার্ক। এটা খুবই সহজ হবে, এটাতে কোনো ঝামেলা হবে না। অলরেডি এই প্রশ্নগুলো তোমাদের জানা আছে। কিভাবে জানা আছে? এখানে হচ্ছে দেখা যাবে যে আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে যে একক কাজ আছে, দলগত কাজ আছে, তারপরে যে বিভিন্ন ছক আছে, এইরকম কোনো একটা একক কাজ বা কোনো একটা দলগত কাজ, কোনো একটা ছক হচ্ছে তোমাকে পূরণ করতে দিবে। যেমন এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে কি, যে সমীকরণের যে চ্যাপ্টারটা আছে, অধ্যায়টা আছে, সেই অধ্যায় থেকে হচ্ছে এখানে একটা একক কাজ দিয়ে দেওয়া আছে। এটাই হচ্ছে স্যার তোমাকে শ্রেণীর কাজ হিসেবে দিতে পারেন। ঠিক আছে? তো এইখানে থাকবে হচ্ছে 10 মার্ক। তাহলে এরকম 3টা জিনিস থাকবে। একটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে 10 মার্কের, একটা থাকবে আমার অনুসন্ধানমূলক কাজ, হাতে কলমে কাজ, সেটাতে থাকবে 10 মার্কের, আর থাকবে হচ্ছে শ্রেণীর কাজ, সেটাতে থাকবে 10 মার্ক। টোটাল হচ্ছে কত? টোটাল হচ্ছে আমাদের শিখনকালীন মূল্যায়নে 30 নম্বর থাকবে। ঠিক আছে ভাইয়ারা? ওকে। তাহলে এটা তো আমরা শিখনকালীন মূল্যায়ন সম্পর্কে জেনে নিলাম। এখন চলো আমরা একটু সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে জেনে নিই। সামষ্টিক মূল্যায়নকে আমি আগেই বলছি যে জিনিসটা আসলে বার্ষিক পরীক্ষার মতো। একদম শেষে গিয়ে তোমাদের একটা পরীক্ষা হবে, সেইটা হচ্ছে এটা সামষ্টিক মূল্যায়ন। তো এখানে হচ্ছে আমার কাছে টোটালি মোটা দাগে 3টা জিনিস থাকবে। এক হচ্ছে থাকবে নৈর্বৃত্তিক প্রশ্ন, 2-এ থাকবে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 3-এ থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন। নৈর্বৃত্তিকের আবার ভাগ আছে। নৈর্বৃত্তিক হচ্ছে আমার কাছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, আবার এক কথায় উত্তরও থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা। 15টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং তোমাকে 15টারই আনসার করতে হবে। 15টা প্রশ্নের তোমাকে আনসার করতে হবে। প্রতিটার মার্ক হবে 1 করে। সো ইন টোটাল 15টা বহু নির্বাচনী প্রশ্নে এমসিকিউতে
তুমি কত মার্ক পাচ্ছ? 15 মার্ক পাচ্ছ। ঠিক আছে ভাইরা? আচ্ছা, এরপর আসতেছে আমাদের এক কথায় উত্তর। এক কথায় উত্তর থাকবে হচ্ছে টোটাল 10টা। এখানেও কোনো সুযোগ নেই, তোমাকে 10টার ভিতর 10টাই আনসার করতে হচ্ছে এবং প্রতিটাতে এই জায়গাতেও দেখা যাবে 1 মার্ক করে থাকবে। সো ইন টোটাল তুমি এখান থেকে পাচ্ছ কত? 10 মার্ক। তাহলে আমাদের এই প্রথম যে পার্টটা আছে নৈর্বৃত্তিক প্রশ্ন, এখান থেকে তুমি টোটালি কত পাচ্ছ? 25 মার্ক। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে আসতেছে আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে তোমার কাছে 13টা প্রশ্ন থাকবে, তোমাকে 13টারই আনসার করতে হবে। প্রতিটা প্রশ্নের ভিতরে তুমি হচ্ছে 2 মার্ক করে পাবা। তাহলে এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে টোটালি কত মার্ক আসতেছে? 26 মার্ক। এখানে থাকতেছে কি? 26 মার্ক। তাহলে এটা হয়ে গেল আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এটা আসলে আমাদের এই কিছুটা বলা যায় এক কথা উত্তর বহু নির্বাচনী প্রশ্ন এই ধাঁচেরই হবে। জাস্ট এগুলোতে তোমার কাছে মানে এগুলো জাস্ট এক লাইনে আনসার চলে আসবে এরকম, মানে বেশি সহজ আর কি। আর যেটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এগুলো একটু হালকা কঠিন হবে, এই এক কথা উত্তর বহু নির্বাচনের তুলনায় হালকা কঠিন হবে। ঠিক আছে, এখানে দেখা যাবে যে আমার 2-3 লাইনে আনসার লিখতে হচ্ছে, এই জন্য এই জায়গাতে 2 মার্ক করে দেওয়া হচ্ছে এটাই। এরপরে আসতেছে আমাদের রচনামূলক প্রশ্ন। দেখেন এখানে কথা বলা আছে দৃশ্যপট নির্ভর। তোমরা যদি হচ্ছে তোমাদের যদি বড় ভাই বোন থেকে থাকে, তোমরা হয়তো পুরানো সিলেবাসের কথা শুনছো, সেখানে একটা ওয়ার্ড তোমরা জানছো সৃজনশীল। সৃজনশীল প্রশ্ন থাকতো আগে, মানে তোমাকে ভেবে চিন্তে আনসার করা লাগতো। সেখানে একটা জিনিস থাকতো উদ্দীপক। উদ্দীপক জিনিসটা কি? উদ্দীপক জিনিসটা হচ্ছে তোমাকে তুমি যা পড়ছো, যা নিয়ে পড়াশোনা করছো, সেটা রিলেটেড কিছু তথ্য বলা থাকতো, কিছুটা গল্প আকারে কিছু তথ্য বলা থাকতো। সেই তথ্যের উপর ভিত্তি করে তোমাকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হইতো। তো সেই তথ্যটাই হচ্ছে আমাদের এই দৃশ্যপট। তো সেই পুরোনো সিস্টেমে যেরকম সৃজনশীল ছিল, এটা কাইন্ড অফ ওইটার মতো, পুরোপুরি না বাট কাইন্ড অফ ওইটার মতো। সো এই তথ্যের উপর ভিত্তি করে তুমি হচ্ছে কিছু প্রশ্নের আনসার করবা। তো বুঝতেই পারতেছো প্রশ্নগুলো হচ্ছে আমার বড় হবে, কারণ তথ্যের উপর ভিত্তি করে আমি 2টা প্রশ্ন আনসার করতে পারি, 3টা প্রশ্ন আনসার করতে পারি। এরকমভাবে নাম্বার বিভাজন হতে পারে 3+4, মানে একটা প্রশ্নে 3 থাকবে, একটা প্রশ্নে 4 থাকবে। আবার এরকম হতে পারে যে হচ্ছে কোনো একটা রচনামূলক প্রশ্নে 3টা ছোট ছোট প্রশ্ন আছে, যেখানে হচ্ছে আমার 1 মার্ক, 2 মার্ক, 4 মার্ক এরকমভাবে নাম্বার বিভাজন আছে। ঠিক আছে, ওকে। সো আমরা সামনে হচ্ছে নমুনা প্রশ্ন দেখতে পাবো, তখন হচ্ছে তোমরা আরো ডিটেলে জিনিসটা ভালো বুঝতে পারবা। তো এখানে আমাদের একটা সুবিধা আছে রচনামূলক প্রশ্নে, বড় প্রশ্ন তো এই জন্য তোমাদের একটা সুবিধা দেওয়া আছে। সুবিধা হচ্ছে কি? সুবিধা হচ্ছে তোমার এখানে টোটালি 10টা প্রশ্ন প্রশ্নপত্রে দেওয়া থাকবে, বাট তুমি সেখান থেকে 7টা আনসার করবে, মানে তোমার এখানে সুবিধা আছে চয়েস করার। ঠিক আছে, ওকে। আর এখানে হচ্ছে আমার প্রতিটা রচনামূলক প্রশ্নের জন্য তুমি মার্ক পাবা 7 নাম্বার। তাহলে 7টা প্রশ্নের জন্য কত থাকবে? 49 মার্ক। সব মিলিয়ে তোমাকে তাহলে দেওয়া হবে কত? সামষ্টিক মূল্যায়নে তোমার ফুল মার্কস হচ্ছে 100। সময় কতক্ষণ? সময় হচ্ছে 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টায় 100 মার্কের বার্ষিক পরীক্ষা হচ্ছে। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে আমরা একটু নমুনা প্রশ্ন দেখে ফেলি চট করে। আমাদের এখানেই দিয়ে দেওয়া আছে, দেখো 100 মার্কের পরীক্ষা, সময় হচ্ছে কত? 3 ঘন্টা। তো এখানে 2টা বিভাগ থাকবে, একটা হচ্ছে আমাদের ক বিভাগ, একটু পরে দেখতে পাবো থাকবে আমাদের খ বিভাগ। তো ক বিভাগে হচ্ছে আমাদের 25 মার্ক, 15 মার্ক হচ্ছে কি বহু নির্বাচনী, আর 10 মার্ক কি এক কথায় উত্তর। এই যে দেখো এখানে হচ্ছে আমাদের 15টা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, যে এই পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন শেষ। 15টা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, এরপরে শুরু হয়ে গেল কি এক কথায় উত্তর। এখানে আবার আমাদের কাছে 10টা এক কথায় উত্তর আছে, এই টোটাল চলে আসলো আমার কাছে 25 মার্ক। এরপর আসতেছে আমাদের খ বিভাগ। খ বিভাগের শুরুতে থাকবে আমাদের কাছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে থাকবে আমার কাছে হচ্ছে কত? 2 মার্ক করে, টোটালি থাকবে 26 মার্ক। তাই না? এই যে দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, খুব একটা বেশি কঠিন কিন্তু না। প্রশ্নগুলোর দিকে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, জাস্ট আমাদের এক কথা উত্তরগুলো থেকে একটু বড় হবে। এক কথা উত্তর যদি তুমি 1 লাইনে লিখে ফেলতা বা একটা শব্দে আনসার দিয়ে ফেলতে, এটা হচ্ছে জাস্ট তোমাকে 2 লাইন লিখতে হবে, এরকম আর কি, অত বড় কিছু হবে না। এরপরে আসতেছে আমাদের খ বিভাগের ভিতরেই দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এখানে কি থাকবে? 10টা থেকে তোমাকে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, মানে টোটালি 10টা প্রশ্ন দেওয়া থাকবে। সেখান থেকে তুমি তোমার খেয়াল খুশি মতো, তোমার ইচ্ছা মতো, তোমার সুবিধা মতো 7টা প্রশ্ন চুজ করে সেগুলো আনসার করবা। ঠিক আছে, আচ্ছা। এখানে নমুনা হিসেবে হচ্ছে 7টা প্রশ্ন দেওয়া আছে। যেমন আমি যদি প্রথম প্রশ্নটার দিকে একটু দেখি, দেখো এখানে কিছু তথ্য বলা আছে যে একটা টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 4 ফুট, এরকম কিছু তথ্য বলা আছে। এই তথ্যগুলো আমাদের পড়াশোনার মধ্যে আছে, কারণ আমরা পরিমাপ নিয়ে পড়ছি। যে চ্যাপ্টারগুলো আছে সিলেবাসে, সেই চ্যাপ্টারগুলোর ভিতরে কোথাও না কোথাও পরিমাপ নিয়ে কথাবার্তা বলা আছে, তো সেরকম পরিমাপ দেওয়া আছে। পরিমাপের উপর ভিত্তি করে তোমাকে হচ্ছে এরপর এখানে 3টা প্রশ্ন করতেছে।
3টা ছোট ছোট প্রশ্ন করতেছে। মার্কিং সিস্টেম কেমন এখানে? প্রথম প্রশ্নে 2 মার্ক, তারপরের প্রশ্নে 2 মার্ক, তারপরের প্রশ্নে কি 3 মার্ক। নির্দিষ্ট কোনো কিছু না আর কি, যে কোনোভাবেই মার্কিং করতে পারে, এটা শিক্ষকের উপর ডিপেন্ড করতেছে। তোমার টিচার হচ্ছে যেভাবে চান এখানে মার্কিং করতে। আচ্ছা, এরপরে দেখো আমাদের কাছে আছে আরেকটা প্রশ্ন। এখানে বলছিলাম না গল্প আকারে কিছু তথ্য দেওয়া থাকবে, কখনো কখনো এরকম একদম সহজ ভাষায় কথা লেখা থাকবে, তথ্য লেখা থাকবে, কখনো কখনো এরকম গল্প আকারে তথ্য লেখা থাকবে। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে আমাদের একজন ব্যক্তির সম্পত্তি নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, কিছু তথ্য দেওয়া আছে। সো এই তথ্যগুলো ইউজ করে আমাদেরকে 2টা প্রশ্নের আনসার করা লাগতেছে। এখানে আবার মান বন্টনটা আগেরটা থেকে একটু আলাদা। প্রথম প্রশ্নে 3 মার্ক, তারপরের প্রশ্নে 4 মার্ক। ভাই আগেই বলেছিলাম আমাদের হচ্ছে রচনামূলক প্রশ্নে কখনো 2টা প্রশ্ন থাকবে, কখনো 3টা প্রশ্ন থাকবে একটা প্রশ্নের ভিতরে। ঠিক আছে, ছোট ছোট। ওকে, তো এরকম ভাবে হচ্ছে আমাদের কাছে এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। সো হোপফুলি বুঝতে পারছি যে আমাদের এই টোটালি বার্ষিক মূল্যায়নটা, যার 30% হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নে আর যার 70% হচ্ছে সমষ্টিক মূল্যায়নে আছে, সেটা কিভাবে আমাদের কোপ আপ করা লাগবে হোপফুলি সবাই বুঝতে পারছি। একটা কনফিউশন হতে পারে যে আমাদের ভাইয়া বার্ষিক সামষ্টিক যে মূল্যায়নটা সেখানে তো 70%, তাহলে এখানে যে 100 মার্ক দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই ভাইয়া। ওই 100 মার্ককে তারা হচ্ছে 70 মার্কে কনভার্ট করে ফেলবে। কিভাবে করবে? ঐকিক নিয়ম, ঐকিক নিয়মের হেল্প নিয়ে করবে, তাই না? আচ্ছা, তো যাই হোক, পরীক্ষা আমাদের 100 মার্কই হবে। আমাদের সামষ্টিক মূল্যায়নের জন্য পরীক্ষাটা সেটা 100 মার্কে হবে, সময় থাকবে 3 ঘন্টা। এটাকে পরবর্তীতে 70 মার্কে বা 70%-এ কনভার্ট করে ফেলা হবে। সো হোপফুলি সবাই বুঝতে পারছি আমরা। ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে আমি তোমাদেরকে এটা দেখাবো যে আসলে ইংলিশে তোমাদের কিভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে মূল্যায়ন হবে। তো প্রথম যে তোমাদেরকে যে পিডিএফটা দেওয়া হয়েছে, এনসিটিভি যে পিডিএফটা দিয়েছে আমাদের সবাইকে, তো আমরা যদি প্রথম পেজটা দেখি তাহলে প্রথম পেজ হচ্ছে ওভারঅল সামারি। তো আমি যদি এই সামারিটার সামারি করি তাহলে বিষয়টা এমন দাঁড়ায়, এখানে মূলত কয়েকটা বিষয় নিয়ে লেখা আছে। যেমন হচ্ছে তোমার অ্যানুয়াল এক্সামিনেশন কিভাবে হবে, কত মার্কসের হবে সেরকম। তো প্রথম যদি আমরা পয়েন্ট দেখি কয়েকটা, তাহলে এখানে আছে যে আমাদের কারিকুলাম 2022 সালের অনুসারে হবে, অর্থাৎ 2022 সালে এনসিটিভি যে কারিকুলাম দিয়েছিল সেটা অনুসারে হবে একটা কথা। এরপরে দেখো আমাদের মূলত নাম্বারিং করা হবে 2টার পরীক্ষার উপর ভিত্তি করে। একটা হলো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর একটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে প্রতিনিয়ত আমাদের ক্লাসে যে বিভিন্ন মূল্যায়ন হয়ে থাকে সেটার উপর, এবং অ্যানুয়াল এক্সামিনেশন আমাদের সেখানে একটা পরীক্ষা হবে 100 মার্কের, তার উপরে একটা নম্বর থাকবে। তো কোনটায় কত নম্বর থাকবে একটু পরে আমরা সেটা জানতে পারবো। তো মূলত এইটাই আর কি এখানে লেখা। আমরা জাস্ট নিচের দিকে যাই, তাহলে বিষয়টা আরও ভালো বুঝতে পারবা। তো দেখো, এটা হচ্ছে গাইডলাইন্স ফর ডেভেলপিং কোয়েশ্চেন্স। যারা কোয়েশ্চেন সেট করবে তাদের জন্য এটা, তোমাদের আসলে এত কিছু জানার বিষয় না। আচ্ছা দেখো, এখান থেকে মেইনলি আমাদের জানতে হবে টোটালি কিন্তু আমাদের 17টা চ্যাপ্টার বা এক্সপিরিয়েন্স ছিল বলতে পারো। বাট আমাদের অ্যানুয়াল এক্সামিনেশন কিন্তু সবগুলো চ্যাপ্টারের উপরে হবে না। আমাদের যে চ্যাপ্টারগুলোর উপরে এক্সাম হবে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এক্সপিরিয়েন্স নাম্বার 6 অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 6 দ্য মিসিং 10th ম্যান, এটার উপরে হবে। তারপরে 7 এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, এটার উপরে হবে। 9 হচ্ছে পোলাইটনেস, এটার উপরে হবে। এবং 11 হচ্ছে মিটিং অ্যান ওভারসিজ ফ্রেন্ড, এটার উপরে হবে। 13 হচ্ছে মাই বুকস, এটার উপরে হবে। 14 আর্শিজ লেটার, এবং 15 আ ফ্রেশ পেয়ার অফ আইস, এবং সর্বশেষ 17 যেটা আছে সেটা হচ্ছে কিং ব্লেয়ার। তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে টোটাল আমাদের 8টা চ্যাপ্টারের উপরে কিন্তু অ্যানুয়াল এক্সামিনেশনটা হবে। চলো দেখি নেক্সটে। এবার দেখো অ্যাসেসমেন্ট ফরম্যাট, অর্থাৎ এক্সাম হওয়ার পরে আসলে আমাদের মূল্যায়নটা কিভাবে করা হবে, বা যদি আমাদের শ্রেণীতে রোল দেয় তাহলে সেক্ষেত্রে কত নম্বরের উপরে আমাদের রোলটা দেওয়া হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো দেখো আমাদের এখানে অ্যাসেসমেন্টকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কন্টিনিউয়াস, যেটা প্রতিনিয়ত প্রত্যেক দিন ক্লাসে হয়ে থাকে, এবং আরেকটা হচ্ছে সামেটিভ, যেটা অ্যানুয়াল এক্সামিনেশনের পরীক্ষার উপরে হবে। তো আমরা এখানে যে পার্সেন্টেজ সেটাও দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 30%, এটা হচ্ছে 70%। তো টোটাল হচ্ছে 100%। এবার আসো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে আসলে আমাদের কিসের উপরে 30 মার্ক দেওয়া হবে। তো দেখো হোমওয়ার্ক, আমাদের যে স্কুল টিচার যারা আছে বা আমাদের শ্রেণী শিক্ষক যারা আছে তারা আমাদেরকে যে হোমওয়ার্ক দেয়, সেই হোমওয়ার্কের উপরে ধরো অনেকগুলো হোমওয়ার্কের উপরে উনি রেকর্ড রাখবেন। রেকর্ড করে তুমি হোমওয়ার্ক ঠিকমতো পালন করছো কিনা বা ঠিকঠাক হয়েছে কিনা তার উপরে ইউ উইল বি গিভেন 10 মার্কস।
অনেকগুলো হোমওয়ার্কের উপরে 10 মার্ক দেওয়া হবে। এবং আরেকটা হলো ক্লাস ওয়ার্ক। এই ক্লাস ওয়ার্ক আমাদের প্রতিনিয়ত ক্লাসে বিভিন্ন ওয়ার্ক দেয়, সেটা হচ্ছে দলগত কাজ হতে পারে বা একাকী কোনো কাজ হতে পারে। সো এই কাজগুলো আমি ঠিকঠাক সম্পাদন করছি কিনা এর উপরে কিন্তু আমাকে 10 মার্কস দেওয়া হবে। এবং সর্বশেষ যেটা আছে প্রজেক্ট ওয়ার্ক। এই প্রজেক্ট ওয়ার্ক হইতে পারে অ্যাসাইনমেন্টস, অথবা আমাদের টেক্সটে কিন্তু অনেকগুলো প্রজেক্ট ওয়ার্ক আছে যেটা অনেকজন মিলে করতে হয়, একটা জরিপের মাধ্যমে করতে হয়। এটা ক্লাসে তোমরা নিশ্চয়ই করেছো। তো এর উপরে কিন্তু তোমাদেরকে 10 মার্কস দেওয়া হবে। সো টোটাল এখানে 30 মার্ক, আর বাকি রইল 70 মার্ক। তার মানে কি আমাদের অ্যানুয়াল এক্সাম কি 70 মার্কের হবে? অ্যানুয়াল এক্সামিনেশন কিন্তু আমাদের 100 মার্কেরই হবে, বাট ওইটাকে 70তে কনভার্ট করা হবে। এখন তাহলে নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করতেছে যে আসলে অ্যানুয়াল এক্সামিনেশন এইটার ফরম্যাট কি হবে, বা অ্যানুয়াল এক্সামিনেশনে আসলে কি ধরনের কোয়েশ্চেন আসবে। যেহেতু এর পূর্বে আমাদের নির্দিষ্ট কোনো কোয়েশ্চেন সেট করা ছিল না যে এই টাইপের কোয়েশ্চেন আসবে, আমরা জাস্ট বই পড়ে গেছি, যে যেভাবে পরীক্ষা নিতে পারে সেভাবে আমরা কিন্তু পরীক্ষা দিয়েছি। বাট তোমাদের কিন্তু এখন অ্যানুয়াল এক্সামিনেশনের কোয়েশ্চেন ফরম্যাটটা কি হবে সেটা কিন্তু এনসিটিভি নির্দিষ্ট করে দিয়েছে। সো এইটা সম্পর্কে জানা খুব গুরুত্বপূর্ণ। তো চলো আমরা একটু দেখে নিই আসলে আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনে কি ধরনের কোয়েশ্চেন আসবে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে টাইপ অফ এক্সামিনেশন, যেটা এটা হচ্ছে রিটেন এক্সাম হবে তোমাদের, লিখিত, এবং মার্কসটা হচ্ছে 100। ওকে, তো তোমরা সময় পাচ্ছ টোটাল 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে তোমার কি কি কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে এবং কত মার্কস থাকবে সেটা একটু আমরা দেখে নিই। চলো, তো দেখো তোমাদের যে কোয়েশ্চেন ফরম্যাট সেটাকে কয়েকটা সেকশনে ভাগ করছে। একটা হলো রিডিং সেকশন, যেখানে 25 মার্কস থাকবে। পরে দেখতে পাচ্ছ অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস, যার উপরে 10 মার্কস, এবং গ্রামারের উপরে 13 মার্কস, এবং সর্বশেষ রয়েছে রিটেনের উপরে তোমাদের 35 মার্কস। টোটাল হচ্ছে 100 মার্কস। এবার চলো আমরা সেকশনগুলো বিস্তারিত একটু দেখি। দেখো, রিডিংয়ে যে 25 মার্কস আছে, এখানে তোমার এমসিকিউ থাকবে 5টার জন্য হচ্ছে 5 মার্কস। এখানে তোমাকে একটা প্যাসেজ দিবে, প্যাসেজটা অফকোর্স আনসিন হবে, কেমন টাইপের হবে আমরা একটু পরেই দেখবো সেটা। এরপরে দেখো শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, ওই প্যাসেজের আলোকেই তোমাকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, এবং প্রত্যেকটা 2 করে তুমি টোটাল পাচ্ছ। এখানে তোমার টোটাল থাকছে 10 মার্ক। এবার ট্রু ফলস, খুব সম্ভবত এই এমসিকিউ আর শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য তোমাকে একটা প্যাসেজ দিবে, এবং ট্রু ফলস আর ম্যাচিংয়ের জন্য আরেকটা প্যাসেজ দিবে। একটু পরে আমরা নিচে সেটা দেখব। তো ট্রু ফলস 5টার জন্য থাকবে 5 মার্কস। এরপরে ম্যাচিং এর জন্য তোমার থাকতেছে 5টার জন্য 5 মার্কস। ম্যাচিং বলতে আমরা কিন্তু ক্লাসে বা তোমরা ক্লাসে কিন্তু অনেক করেছো, ম্যাচিংয়ের যে বিষয়টা আছে এটা কিন্তু অনেক করেছো। তো হচ্ছে মানে কলামের সাথে কলাম মিলানো যে বিষয়টা বলা হয়, অনেকটা টেবিলের মতো, এতে 5 মার্কস। এবার যদি আমরা অ্যাপ্রিসিয়েটিং পোয়েমসের ক্ষেত্রে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা পোয়েম তোমাদের দেওয়া থাকবে, তার উপরে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স, ওই পোয়েমের আলোকে ছোট ছোট কোয়েশ্চেন থাকবে। সেখানে হচ্ছে তোমার প্রত্যেকটা 2 করে তুমি 6 মার্কের একটা তোমার হচ্ছে 6 মার্কের কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে। এরপরে 1 ওয়ার্ড বা অন নাম্বার কোয়েশ্চেন, এটা এক কথায় উত্তর যে প্রশ্নগুলো আছে সেটাও পোয়েমের আলোকে থাকবে, এবং মাত্র একটা এখানে থাকবে, মাত্র একটা, যার জন্য 1 মার্কস। এবং ম্যাচিং রাইম ওয়ার্ডস, কবিতায় যে রাইম ওয়ার্ডস অর্থাৎ ছন্দমিল যেটা থাকে সেটার উপরে কোয়েশ্চেন থাকবে, এবং এই ছন্দমিল টোটাল হচ্ছে 6টা থাকবে, এবং 6টা প্রত্যেকটা হাফ করে টোটাল 3 মার্কস। ওকে, এরপর আমরা যদি গ্রামার সেকশনে চলে আসি, দেখো এখানে কি আছে গ্রামার সেকশনে। গ্রামার সেকশন টোটাল হচ্ছে 30 মার্কের। তো এই 30 মার্কে কি আছে আমরা একটু দেখি। চলো, 30 মার্কে আমাদের আছে প্রথমে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখানে টোটাল 10 মার্ক, অনেক মার্কস। এরপরে দেখো ইউজ অফ অ্যাডজেক্টিভস, এই অ্যাডজেক্টিভের উপরে এমন হইতে পারে যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে তার সিনোনিম লিখতে পারে, অথবা ওই অ্যাডজেক্টিভ দিয়ে তোমাকে সেন্টেন্স বা বাক্য রচনা তৈরি করতে হইতে পারে। এরপরে এমন হইতে পারে একটা প্যাসেজ দিতে পারে, সেই প্যাসেজের মধ্য থেকে তোমাকে আইডেন্টিফাই অ্যাডজেক্টিভস, অর্থাৎ অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে, এবং ওই অ্যাডজেক্টিভ কোন নাউনকে মডিফাই করেছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হতে পারে। তো টোটাল এখানে দেখো অনেক মার্কস, সেটা হচ্ছে 5 মার্ক করে থাকবে, 3 এ 5 15, 3টা আইটেম থাকবে, 3 এ 5 15 মার্কস। আচ্ছা, এরপরে দেখো মোডাল ভার্ব, ইউজ অফ মোডালস, অর্থাৎ তোমরা জানো ক্যান, কুশাল, শুড, মে, মাইট, তোমাদের কিন্তু এগুলো এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে কিন্তু কোয়েশ্চেনগুলো সেট করা হয়েছে। তো আসলে মোডাল ভার্ব যেটা আছে, তোমরা ইউজ শিখেছো, কোনটা কোন মডাল কিভাবে ইউজ হয়, তো এর উপরে 5টা মডেলের ব্যবহারের উপরে প্রত্যেকটা 1 মার্ক করে তোমার এখানে 5 মার্কস থাকবে। এর সর্বশেষ যদি আমরা রাইটিং সেকশনে আছি, তাহলে দেখো এখানে আমাদের লেটার, ইমেল অথবা টেক্সট মেসেজ থেকে যে কোনো একটা লেখা লাগতে পারে,
সেক্ষেত্রে আমাদের ওইটার উপরে 12 মার্ক থাকবে। এবং রাইটিং স্টোরিজ আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে, একটা স্টোরি রচনা করার জন্য কিছু হিন্টস দিয়ে দিবে, তার উপর ভিত্তি করে আমাদেরকে স্টোরি লিখতে হবে, এখানে তোমাদের 15 মার্কস। এরপর সর্বশেষ হচ্ছে রাইটিং ডায়ালগস। আমরা জানি কথোপকথন, ডায়ালগ অর্থাৎ দুইজনের মধ্যে যে কথোপকথন হয় সেটা, তো সেটার উপরে আমাদের মার্ক থাকবে হচ্ছে একটা থাকবে, একটার জন্য 8। এই টোটাল হচ্ছে 100 মার্ক, যেটাকে তোমার 70-তে কনভার্ট করবে এবং ওই 30 টোটাল মিলে 100 মার্কের মধ্যে তোমাকে একটা নাম্বার দেবে। তো এইটা হলো কোয়েশ্চেন ছিল। আমরা এখন জাস্ট দেখব যে কোয়েশ্চেনটা কেমন হবে বা তোমরা পরীক্ষায় কেমন টাইপের কোয়েশ্চেন দেখবা, প্রশ্নপত্র আর কি। তো দেখো পার্ট এ রিডিং, যেটা এখানে আমাদের যা যা ছিল সেখানে একটা প্যাসেজ দিবে, এরকম বড় মোটামুটি মিডিয়াম একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজের উপরে এই দেখো এমসিকিউ থাকবে, 4 অপশন বিশিষ্ট এমসিকিউ। তো এরপরে হচ্ছে ওই প্যাসেজের আলোকেই আবার 5টা কোয়েশ্চেন থাকবে, যেটা আমি পূর্বে বলেছি। এখানে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন টাইপের কোয়েশ্চেন থাকবে। এরপরে দেখো আমি বলছিলাম যে আরেকটা প্যাসেজ থাকবে। তো আরেকটা প্যাসেজের উপরে প্রথমে এখানে তোমাকে ট্রু ফলস দিয়েছে এবং লাস্টে এখানে তোমাকে মেসিং দিবে, অর্থাৎ এ কলামের সাথে বি কলামের কোনটার কি মিনিং করে সেটা তোমাকে মেসিং করতে হবে। এরপরে পার্ট বিতে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস, এখানে দেখো একটা কবিতা দিয়েছে, খুব ছোট একটা কবিতা, বেশি বড় না। এই কবিতার আলোকে কিছু শর্ট কোয়েশ্চেন দিয়েছে এবং দেখো এক কথার উত্তরের যে কোয়েশ্চেন সেটা একটা দিয়েছে, এখানে ছিল এক কথা একটা থাকবে, সেটা দিয়েছে, যেটা 1 মার্কস। এবং সর্বশেষ রাইমিং ওয়ার্ডের উপরে দেখো কোনটার সাথে কোনটা রাইমিং হয়েছে সেটা এখানে লিখতে হবে, যেটা মোট 5টা এবং মার্ক হচ্ছে মোট 6টা, 0.5 করে 3 মার্কস। আচ্ছা, এরপরে পার্ট সিতে দেখো গ্রামারের যে কোয়েশ্চেন, প্রথমেই তোমরা দেখছিলা যে পাংচুয়েশন আসবে। এখানে দেখো একটা পাংচুয়েশন ভিন এক্সট্রাক্ট দিবে তোমাদেরকে, যেটা তোমাকে পাংচুয়েশন সহকারে লিখতে হবে। এবং পরে আছে দেখো পরে কি আছে একটু দেখি আমরা। পরে আছে হচ্ছে, একটু পরে যাই, দেখো একটা প্যাসেজ দিয়েছে, সুন্দর একটা প্যাসেজ দিয়েছে 5 নম্বরে। এবং এই প্যাসেজ থেকে আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস, আমাদের এখানে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে এবং ওই অ্যাডজেক্টিভ সিনোনিম বা সমার্থক শব্দ কি সেটা লিখতে হবে। এরপরে দেখো কি আছে, এরপরে আরও একটা প্যাসেজ দিয়েছে, ছোট প্যাসেজ, নট বিগ। এখানে কি বলছে, এমন একটা কনভারসেশন যেখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, এই কনভারসেশন থেকে তোমাকে অ্যাটলিস্ট 5 অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, 5 অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে এবং ওই অ্যাডজেক্টিভ দিয়ে 3 সেন্টেন্স। ঠিক আছে, অ্যাটলিস্ট 5 অ্যাডজেক্টিভস, রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্স টু ডিসক্রাইব রুম ইউজিং অ্যাটলিস্ট 5 অ্যাডজেক্টিভস। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যেটা বলতে চাচ্ছে, এই প্যাসেজ থেকে তোমাকে 3টা সেন্টেন্স লিখতে হবে এবং ওই 3টা সেন্টেন্সে 5টা অ্যাডজেক্টিভ তোমার ইউজ করতে হবে, সেটাই বলেছে। ওকে, এরপর দেখো সি সেকশনে যেটা আছে, অর্থাৎ এই সেকশনে সি নাম্বার কোয়েশ্চেনে 5টা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে এবং ওই অ্যাডজেক্টিভগুলো কোন নাউনকে রেফার করেছে। দেখো নিচে তোমাদের একটা টেমপ্লেট দিয়ে দিয়েছে, যেখানে লিখতে হবে এই যে 5টা অ্যাডজেক্টিভ এবং এই অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ পিপলকে আইডেন্টিফাই করেছে, এরকম করে তোমাকে লিখতে হবে। এবং লাস্টে গ্রামার সেকশনে দেখো মোডাল, ইউজ অফ মোডাল। সো এই কনটেক্সটটা কেয়ারফুলি পড়তে হবে, পড়ার পরে যে কোয়েশ্চেনগুলো দিয়েছে সেটা তোমার মোডাল ব্যবহার করে উত্তর দিতে হবে। যেমন অব্লিগেশনের জন্য কোন মডাল, রিকোয়েস্ট করার জন্য কোন মডাল, পসিবিলিটির জন্য কোন মডাল, সেটা কিন্তু তোমাকে লিখতে হবে আর কি। এবং পার্ট ডি রাইটিংয়ে যেটা আছে সেটা হচ্ছে তোমরা দেখতেই পেয়েছো, লেটার আছে, ইমেল ছিল, শর্ট মেসেজ ছিল। তো এখানে একটা ইনভিটেশন লেটারের কথা বলা আছে আর কি। এরপরে দেখো 8 নাম্বারে কি আছে, 8 নাম্বারে আছে হচ্ছে ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ অন অফ ইউর ফ্রেন্ডস এবং কনভারসেশন অর্থাৎ ডায়ালগের যে বিষয়টা সেটা আছে। এবং 9 নাম্বারে দেখো একটা স্টোরি আছে, আমি যেটা বলেছিলাম স্টোরি, তোমার একটা দেখো সিচুয়েশন দিয়ে দিয়েছে, সেই সিচুয়েশনের আন্ডারে তোমার কিন্তু স্টোরিটা লিখতে হবে এবং স্টোরিতে কী থাকবে না থাকবে সেটা কিন্তু এখানে বিস্তারিত বলা আছে। তো এইটাই ছিল আর কি তোমাদের এবার হচ্ছে পরে যেটা বলছে যে আসলে কিভাবে উত্তর করতে হবে এরকম, এটা সহজ উত্তর অ্যাজ ইউজুয়াল যেভাবে করতে হয়, আমরা প্রশ্নের উত্তর যেভাবে করি সেভাবেই আর কি। এবং সর্বশেষ এটার আছে যে রুব্রিক্স অর্থাৎ নাম্বারিং যারা করবে সেটা আর কি, এটা আমাদের জানার বিষয় না, এটা হচ্ছে যারা নাম্বারিং করবে অর্থাৎ যারা তোমাদেরকে মার্কস দেবে তাদের জানার বিষয়। তো মোটামুটি এই ছিল আর কি তোমাদের ওভারঅল যে কোয়েশ্চেন প্যাটার্ন এবং কেমন টাইপের কোয়েশ্চেন আসবে সেটা।
তো আশা করছি তোমরা এ থেকে উপকৃত হবা। তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীর এবং তোমাদের বাংলা বিষয়ের যেই মূল্যায়ন পদ্ধতিটা, সেই মূল্যায়ন পদ্ধতিটা নিয়ে কথা বলার জন্যই আসলে এই ভিডিওটা। তো আমরা একদম প্রথম থেকে যদি একটু দেখি, তাহলে আমাদের বার্ষিক পরীক্ষার যে পাঠ্যক্রম মানে হচ্ছে আমরা যেটাকে বলছি যে আমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা, সেই সিলেবাসটা কেমন থাকছে একটু আমরা চলো দেখে নেই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অধ্যায়গুলো থাকছে, আমরা যে অধ্যায়গুলো অলরেডি পড়েছি ক্লাসে বা পড়ছি, সেখানে প্রথম অধ্যায় থেকে আমার কি কি থাকছে। প্রথম অধ্যায়ে মর্যাদা বজায় রেখে যোগাযোগ, আমার যে অধ্যায়টার নাম, সেখানে আমার 1 থেকে 8 নম্বর যে পৃষ্ঠা, সেই পৃষ্ঠাটার পুরোটাই থাকছে সিলেবাসে। দ্বিতীয় অধ্যায়ে প্রমিত ভাষা শিখি, অধ্যায় থেকে 9 এবং 19 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমার বার্ষিক পরীক্ষার সিলেবাসে থাকছে। তৃতীয়তে আমরা দেখতে পাচ্ছি অর্থ বুঝে বাক্য লিখি, এইখান থেকে এই তৃতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে পৃষ্ঠা নম্বর 20 থেকে 54। চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হয়ে এখান থেকে নেওয়া হয়েছে 55 থেকে 61। এবং পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু পরিচ্ছেদকে আমাদের মূল্যায়নের যে পাঠ্যক্রম, সে পাঠ্যক্রমের বহির্ভূত করা হয়েছে, অর্থাৎ বাহিরে রাখা হয়েছে। পঞ্চম অধ্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি 62 থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত থাকছে, আবার 71 থেকে 76 পৃষ্ঠা পর্যন্ত থাকছে। মানে মাঝে আগে পরে যাই থাকুক না কেন, সেটা আমাদের বার্ষিক মূল্যায়নের পাঠ্যক্রমে থাকছে না। তারপর আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ যে আমাদের অধ্যায়টা আছে, সাহিত্য পড়ি লিখতে শিখি, সেখানেও আমাদের কিছু পেজ ফিক্সড করে দেওয়া হয়েছে 89 থেকে 102 এবং 120 থেকে 128। এই হচ্ছে আমাদের পৃষ্ঠা সূচি, বা আমরা যদি বলি যে আমাদের বার্ষিক যে সামষ্টিক মূল্যায়নটা করা হবে, সেই বার্ষিক পরীক্ষার যে পাঠ্যক্রম, আমাদের যে 6টা চ্যাপ্টার আছে বাংলার উপর, বা এই পুরো যে বইটা আছে আমাদের, সে বইটা থেকে আমরা এই 6টা চ্যাপ্টারকে এবং এই চ্যাপ্টারগুলোর এই পৃষ্ঠাগুলো, এই অংশগুলোকে আমরা হচ্ছে আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা কাজে লাগাবো। ওকে, এখন এই মূল্যায়ন কাঠামোটা আসলে কেমন থাকে সেটা আমাদের একটা চিন্তার বিষয়, যে আমি তো পাঠ্যক্রমটা জানলাম, আমার সিলেবাসটা জানলাম, এখন আমাকে মূল্যায়িত করা হবে আসলে কিভাবে, সেটা যদি একটু খেয়াল করি আমরা। আমাদেরকে মূল্যায়ন করার ক্ষেত্রে আমাদের 2 ধরনের মূল্যায়ন আমরা এখানে পাচ্ছি। একটা হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন, এবং তোমরা ইতোমধ্যে এই শিক্ষণকালীন যে মূল্যায়ন ব্যাপারটা, সেটার সাথে তোমরা পরিচিত। এবং আরেকটা আছে সামষ্টিক মূল্যায়ন, যেটা 70%, অর্থাৎ তোমার 100%-এর মধ্যে তোমার 30% মূল্যায়ন হবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং 70% হবে সামষ্টিক মূল্যায়ন। এখন তোমাদের প্রশ্ন আসবে যে আচ্ছা আপু, শিক্ষণকালীন মূল্যায়ন কি, সামষ্টিক মূল্যায়ন কি, আমাকে মূল্যায়ন করার সময় কি কি প্রশ্ন করা হবে, প্রশ্নগুলোর টাইপ কেমন থাকবে, মানবন্টনটা কেমন হবে, অর্থাৎ কত মার্কসের প্রশ্ন হবে, কি কি ধরনের প্রশ্ন থাকবে, এরকম তোমাদের প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে আসো আমরা একটু দেখি যে আমাদের প্রশ্নের ধারাগুলো আসলে কি থাকছে। সো প্রশ্নের ধারা দেখতে গেলে আমরা প্রথমত যেটা দেখছি যে সামষ্টিক মূল্যায়ন, যেটা আমাদের 70%, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন সম্পর্কে আমরা একটু পরে জানবো। এখন আমরা জানবো আমাদের সামষ্টিক মূল্যায়ন 70%, যে আমার 100%-এর মধ্যে থেকে 70% দিয়ে যে আমাকে জাজ করবে, বিচার করবে, মূল্যায়ন করবে, সেই 70%-এ কি কি প্রশ্ন থাকছে। এখানে টোটাল নম্বর থাকছে হচ্ছে 100, মানে তুমি 100 নম্বরের উপর একটা লিখিত পরীক্ষা দিবে। দেখো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে অভিক্ষার ধরনটা কি, অভিক্ষার ধরনটা হচ্ছে লিখিত। তার মানে তোমাকে একটা কি পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে, এবং লিখিত পরীক্ষার নম্বর হচ্ছে টোটাল 100 নম্বরের উপর তোমাকে পরীক্ষাটা দিতে হবে। এই 100 নম্বরকে পরে গড় করে 70%-এ নিয়ে আসা হবে। এই সিস্টেমটা তোমার যারা রেজাল্ট বানাবেন তাদের জন্য বোঝাটা খুব বেশি জরুরি। তোমার জন্য এটা দুশ্চিন্তা না করলেও হবে যে 100-কে কীভাবে 70%-এ নেবে, কি করবে না করবে, এটা তোমার দুশ্চিন্তার বিষয় না। আচ্ছা, তো এখন আমাদের যে লিখিত পরীক্ষাগুলো হবে, যে 100 নম্বরের, সে লিখিত পরীক্ষায় কি কি জিনিস থাকবে বাংলার ক্ষেত্রে একটু দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নৈর্ব্যক্তিক প্রশ্ন, সেখানে তোমার এমসিকিউ থাকবে হচ্ছে 15টা। এমসিকিউ কথাটার মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ তোমাকে মাল্টিপল চয়েস দেওয়া হবে, একাধিক চয়েস দেওয়া হবে, 4টা অপশন দেওয়া হবে। ওই 4টা অপশন থেকে তুমি সবচেয়ে বেস্ট যে অপশনটা অ্যান্সার, সেটাকে তুমি চুজ করবে। এই ধরনের প্রশ্নগুলোকে আমরা বলছি হচ্ছে এমসিকিউ। এরকম এমসিকিউ তোমার থাকবে 15টা, প্রত্যেকটা এমসিকিউর মান হচ্ছে 1, এবং তোমার 10টা এক কথায় উত্তর থাকবে, অর্থাৎ একটা প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর তুমি একটা কথায় দিবা। তাহলে এটার মানও 10, এটার মান 15, 15 আর 10 কত, 25। তার মানে 100 নম্বরের মধ্যে তোমার 25 নাম্বার গেল।
এরপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যেটাকে আমরা বলছি শর্ট কোশ্চেন। 10টা থাকবে, তোমাকে 10টারই উত্তর দিতে হবে। তোমার প্রশ্নের সংখ্যা 10 এবং নাম্বার হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে। তো এক কথায় উত্তর আর সংক্ষিপ্ত উত্তরের মধ্যে পার্থক্য হচ্ছে এক কথা উত্তরটা তুমি একটা কথায় বা একটা বাক্যে দিতে পারছো, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর করার সময় অনেক সময় এমন হতে পারে যে তোমার 2টা বাক্য 3টা বাক্য ব্যবহার করার প্রয়োজন পড়ছে। এই জন্য এগুলোর মান একটু বেশি। এক একটা প্রশ্নের মান হচ্ছে 2, 5টা প্রশ্ন বা 10টা প্রশ্ন, 10টা প্রশ্ন 10 দুগুণে 20। ওকে, এরপর আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে এর পরের অংশটা, সেটাতে আমরা কি দেখতে পাচ্ছি একটু দেখো। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রচনামূলক প্রশ্ন থাকে, যেটাকে আমরা বলছি দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর, সেটা সম্পর্কে যদি একটু ধারণা নেই। দেখো, আমরা ফার্স্টে সংক্ষিপ্ত প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন দেখেছি। এখন যেটা দেখছি সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। তো রচনামূলক প্রশ্নের মধ্যে একটাকে আমরা বলছি দৃশ্যপট বিহীন। দৃশ্যপট বিহীন মানে হচ্ছে তোমাকে এখানে কোনো ধরনের সিচুয়েশন বা কোনো ধরনের দৃশ্যপট, উদ্দীপক যেটাকে আমরা বলি, এরকম কিছু তোমাকে দেওয়া থাকবে না। সেখানে 5টা প্রশ্ন থাকবে, তোমার কাছে স্বাধীনতা থাকবে 5টা থেকে তুমি যে কোনো 3টার উত্তর করতে পারবা এবং প্রত্যেকটার মান হচ্ছে 5, তাহলে 3 × 5 = 15। ওকে, তারপরে দৃশ্যপট বিহীন যেমন থাকবে ঠিক একই রকম দৃশ্যপটের উপর নির্ভর করেও তোমাকে উত্তর করতে হবে। সেক্ষেত্রে সংখ্যাটা আরেকটু বেশি, 60টা প্রশ্ন থাকবে, 60টা থেকে তোমাকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এটার মার্কস আমরা দেখতে পাচ্ছি 5 করে, আর আমরা এখানে 40 মার্কস টোটাল আমরা এখানে পেয়ে যাচ্ছি। ওকে, তারপরে আমরা যদি একটু খেয়াল করি 100 নম্বরের মধ্যে তুমি যে নাম্বারটা পাবা, ধরো তুমি 100 নম্বরের মধ্যে পাইছো হচ্ছে 60, ওই 60কে 70%-এ কনভার্ট করে তোমার ওই সামষ্টিক মূল্যায়নের নাম্বারটা আসলে দেওয়া হবে। তারপর আমরা একটু দেখি শিক্ষণকালীন মূল্যায়ন, যেটাকে আমরা বলতেছি, যে মূল্যায়নটা আমরা অলরেডি আমাদের অন্যান্য প্রথম দিকের যে পরীক্ষাগুলো সেগুলোতে আমরা দেখেছি। যেমন ধরো তোমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজ দেওয়া হয়, অনুসন্ধানমূলক কাজ দেওয়া হয়, প্রতিবেদন উপস্থাপন করতে দেওয়া হয়। তোমরা যেরকম বিভিন্ন ধরনের পোস্টার উপস্থাপন করে নিয়ে গিয়েছিলে, প্রেজেন্টেশন দিয়েছিলে, এরকম তোমাকে একটা অ্যাসাইনমেন্ট বা একটা ব্যবহারিক কাজ দেওয়া হবে যেটার নাম্বার থাকবে 10। তোমাকে একটা অনুসন্ধানমূলক কাজ বা একটা প্রকল্প দেওয়া হবে বা একটা প্রতিবেদন আকারে উপস্থাপন করতে বলা হবে। তোমাকে একটা কোনো বিষয় সম্পর্কে ডিটেলসে গবেষণা করে চিন্তাভাবনা করে একটা প্রতিবেদন তোমাদেরকে লিখিত এবং উপস্থাপন করতে হবে ওই জিনিসটাকে। সেটার জন্য নম্বর থাকবে হচ্ছে 10। এবং শ্রেণীর কাজ, অর্থাৎ আমরা যে আমাদের পাঠ্য বইগুলোতে আমরা যে বিভিন্ন ধরনের একক কাজ, দলগত কাজ পাই, দলে ভাগ হয়ে বিভিন্ন ধরনের কাজ করি আমরা ক্লাসে এবং আমাদের প্যারালাল টেস্টে দেখবা একক কাজ, দলগত কাজগুলোর সলভ আমরা তোমাদের জন্য দিয়ে রাখি। তো এই ধরনের একক কাজ, দলগত কাজ, ছক পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এগুলো নিয়ে আমাদের থাকে 10 মার্ক, অর্থাৎ 30 নম্বর। অর্থাৎ তুমি সামষ্টিক মূল্যায়নে 100 নম্বরের পরীক্ষা দিবে লিখিত, সেটাকে নিয়ে যাওয়া হবে 100%-এ কনভার্ট করে 100 শতকরায় নিয়ে গিয়ে তোমাকে কি করতে হবে 70%-এ কনভার্ট করা হবে। আর তোমার যে শিক্ষণকালীন মূল্যায়ন সেখানে থাকছে হচ্ছে 30 নম্বর। তো এই গেল আমাদের নম্বর বন্টনটা। এখন লিখিততে তোমরা যে পরীক্ষাগুলো দিবে, তোমাদের প্রশ্ন থাকে যে এই পরীক্ষাগুলো দেখতে আসলে কেমন, যে আমরা যে বলছি এমসিকিউ দেখতে কেমন, তারপরে হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্নগুলো দেখতে কেমন, এরকম কিছু প্রশ্ন থাকে। তো তোমাদের জন্য নমুনা হিসেবে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। যেমন ধরো নৈর্ব্যক্তিক অংশের নমুনাটা দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার একটা নমুনা যদি আমরা খেয়াল করি, দেখো এখানে তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে, সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি নির্দিষ্ট রূপ আছে। সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি নির্দিষ্ট রূপ হয়েছে, তাকে কি বলে? দেখো তোমাকে এখানে 4টা অপশন দেওয়া আছে, ক, খ, গ, ঘ। তোমাকে 4টা অপশন দেওয়া আছে, অর্থাৎ মাল্টিপল চয়েস আছে তোমার কাছে। এই মাল্টিপল চয়েস থেকে তুমি যে কোনো যেটা তোমার কাছে বেস্ট মনে হয় সেই অপশনটাকে তুমি হচ্ছে চুজ করবা। তো এইগুলোকে আমরা বলি হচ্ছে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন বা বহু নির্বাচনী। তাহলে তুমি প্রশ্নটা থেকে একটা যে কোনো প্রশ্নের উত্তর চয়েস করবা। যেমন তুমি ক্লাস করার সময় বিভিন্ন ধরনের কুইজের উত্তর দাও, ব্যাপারটা অনেকটা এরকম। তো এরকমভাবে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো যে এরকম এখানে দেখতে পাচ্ছি শুধু জ্ঞানমূলক থাকতে পারে, আবার এমন হতে পারে যে তোমাকে কোনো একটা কবিতাংশ দিবে। একটা কবিতা দিল, ধরো কেমন করে বীর ডুবরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। এই কবিতাটার সাথে তুমি যেই কবিতাটা পড়েছো, আমার বাড়ি বাঁচতে দাও, আমি সাগর পাড়ি দেব, চিঠি বিলি, কোন কবিতাটা তুমি মিলাতে পারছো সেটা তোমার কাছে জানতে চাবে। সো আমরা যদি একটু খেয়াল করি যে আমি সাগর পাড়ি দেব, ওখানে আমরা কি দেখেছি, ওখানে আমরা বিভিন্ন জায়গায়
অ্যাডভেঞ্চারাস কাজকর্ম করতে দেখেছি, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সাগর পাড়ি দিচ্ছে, জলদস্যু, অনেক কিছু পাই। সো আমরা বুঝতেই পারছি যে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। কবিতাটার মিল আছে, ভাবগত মিল আছে আমি সাগর পাড়ি দেবর সাথে, তোমার কাছে এটা মনে হবে। সো তুমি 4টা থেকে যে অপশনটা বেস্ট মনে হচ্ছে সেটাকে দাগাবা। সো এইভাবে আমরা আসলে বেসিক্যালি আমাদের এই বহু নির্বাচনীগুলো প্রশ্নের উত্তর করে থাকি। তারপরে আমরা যদি একটু খেয়াল করি আমাদের এমসিকিউর পাশাপাশি আর কি ধরনের প্রশ্ন থাকতে পারে, তোমাকে একটা ছবি দিতে পারে, ছবি দিয়ে এই ছবিটার সাথে তোমার কোন ধরনের লেখার মিল আছে সেটা জানতে চাইতে পারে। এমসিকিউর পরে আমরা যদি একটু দেখি আমাদের যে এক কথায় প্রশ্নগুলোর উত্তর থাকে, এক কথায় উত্তর করো। এই যে দেখো, বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে, তিনি অনেক বড় মনের মানুষ, এখানে বড় শব্দটি কোন অর্থ প্রকাশ করছে। অর্থাৎ এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তর যেটাকে আমরা বলি, এক কথায় তোমার মনের ভাবটা উত্তরটাকে প্রকাশ করা, সেটাই হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো, যে এক কথায় উত্তর দিতে হবে তোমাকে। জীবনগাথা শব্দের অর্থ কি, তুমি এক কথায় এটার অর্থ দিবা, এরকম আর কি। সো এমসিকিউ গেল, আমাদের এক কথা উত্তর গেল। এরপর আসি একটু রচনামূলক অংশ। রচনামূলক অংশ নিয়েও তোমাদের প্রশ্ন থাকে। এক্ষেত্রে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে তোমাকে কতগুলো প্রশ্ন রাখা হয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2। তার মানে দেখো, বর্ষা মৌসুম নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কেন, তাহলে তুমি বলবা যে তুমি এইটা কোথায় পেয়েছো, তুমি এটা পেয়েছো ধরো আমাদের লোকশিল্পতে। এখন আমাদের লোকশিল্প অনুযায়ী বর্ষা মৌসুম নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কেন, কারণ ওই সময় সবাই একটু ফ্রি থাকছে, ঘরের কাজ শেষ করে, যেহেতু ঘরের বাইরে পানি বৃষ্টি কোথাও যেতে পারছে না, ঘরে বসে তারা হচ্ছে এই তাদের অবসর সময়গুলো নকশিকাঁথা সেলাই করে কাটায়। এইরকম করে তুমি 2 থেকে 3 বাক্যে তোমার প্রশ্নের উত্তরটা দিতে পারবা। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, মানে সংক্ষেপে তুমি প্রশ্নটার উত্তর দিবা, অনেক বড় কিছু বলা লাগবে না, আবার তুমি এক কথায় উত্তর দিবা না, যেহেতু এটার মান 2, একটু বেশি মার্কস। ওকে, সো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা এর পরে যদি একটু খেয়াল করি, এরপরে কি আছে, এরপরে আছে আমাদের দৃশ্যপটবিহীন কিছু প্রশ্ন। যেমন দেখো, আমরা বইটা পড়তে গিয়ে কিছু গ্রামার টপিক পড়েছিলাম, সেই গ্রামার টপিকগুলোর উত্তর করার জন্য আমাদের কিন্তু কোনো উদ্দীপক লাগে না। যেমন দেখো, এখানে তোমাকে কিছু শব্দ দেওয়া আছে, বলছে শব্দগুলোর প্রতিশব্দ লিখতে, কাননের প্রতিশব্দ, হাতের প্রতিশব্দ, এরকম। তারপর তুমি 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ে একটি বইমেলার আয়োজন করা হয়েছে, তুমি একটা আমন্ত্রণ পত্র তৈরি করো। তো এগুলো কোনো দৃশ্যপট লাগে না, তোমাকে কোনো উদ্দীপক দেওয়া লাগে না, এমনিতেই কিন্তু তুমি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারো। তো প্রশ্নগুলোর মান হচ্ছে 5 করে করে আমরা এখানে 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি। ওকে, তারপরে দৃশ্যপট দিয়ে তোমাকে প্রশ্ন কিভাবে দেওয়া হবে সেটা একটু দেখো। এই যে দেখো, এখানে একটা দৃশ্যপট দিছে, একটা উদ্দীপক বলা হচ্ছে আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এরকম করে একটা বাড়ির বর্ণনা দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখন তোমাকে বলবে যে এই উপরে যে কবিতাংশটা আছে এটার সাথে তোমার জীবনের বা চারপাশের কি মিল তুমি পাও সেটা উল্লেখ করবা, এবং এই কবিতাংশে কবিতার কি কি বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। আমরা কবিতার বৈশিষ্ট্য পড়েছি যে কবিতা পদ্য ভাষায় লেখা, তালে পড়া যায়, লাইনগুলোর বিরতি দীর্ঘ বা বিরতি আছে, তারপর শেষে মিল শব্দ আছে বা মিল শব্দ নাই, এরকম বিভিন্ন বৈশিষ্ট্য আমরা কবিতার পড়েছি কবিতার ক্লাসগুলোতে। সো তুমি এই কবিতাটার বৈশিষ্ট্যগুলো একটু এরকম খুঁজে খুঁজে বের করবা, যে এই কবিতাটার লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের, বা এই কবিতাটার শেষে একটা মিল শব্দ আছে বা নাই, বা কবিতাটা পদ্য ভাষায় লেখা, কবিতাটা হাতে তালি দিয়ে পড়া যায়, এরকম সকল বৈশিষ্ট্যগুলোকে তুমি কি করবা, রিলেট করে তুলে ধরবা। এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। এরকম আরও বিভিন্ন ধরনের দৃশ্যপট নির্ভর তোমাকে প্রশ্ন দেওয়া থাকতে পারে। ওটা তো কবিতা ছিল, এরকম গল্প দিয়েও তোমাকে প্রশ্ন করতে পারে। যে দেখো, এখানে মাদার তেরেসা সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, তোমাকে বলা হচ্ছে মাদার তেরেসা এবং রোকেয়া এরা কোন দিক থেকে মিল আছে। যে তুমি যে রোকেয়া সাখাত হোসেন পড়েছো, সেই রচনার রোকেয়া এবং উদ্দীপকের মাদার তেরেসা দুজনের মধ্যে যদি কোনো মিল থাকে, সেই মিলগুলো তোমাকে খুঁজে বের করতে বলছে। এরকম করে উদ্দীপক কেন্দ্রিকও কিন্তু আমাদের প্রশ্নগুলো থাকে। সো এই হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর একটা নমুনা। আচ্ছা, এরপর আরও কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে। দেখো, যে তোমাদেরকে একটা ছক দিয়েছে, এখন এই বিষয়গুলোর উপর তোমাকে একটা কি করতে হবে, লেখা প্রস্তুত করতে হবে তোমার বিদ্যালয় সম্পর্কে। সো বিদ্যালয় সম্পর্কে তুমি কি কি বলবা, তোমার বিদ্যালয়ের নাম, তোমার বিদ্যালয়টা কোথায় অবস্থিত, এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল, বর্তমানে কতজন শিক্ষক শিক্ষার্থী আছে, শ্রেণীকক্ষ কতগুলো, গ্রন্থাগার বা লাইব্রেরি আছে কিনা, তোমার বিদ্যালয়ে কি কি ধরনের কর্মকাণ্ড করা হয়, অর্জন এবং কৃতিত্ব যদি থাকে সেগুলো তুমি তুলে ধরবা। তার মানে আমরা যেটাকে বলছি দৃশ্যপট নির্ভর রচনা, সে ব্যাপারটা আসলে অনেকটা এরকমই। সো আমরা যদি ওভারঅল একটু যদি খেয়াল করি, আমাদের এই যে আমরা যে জিনিসটা দেখলাম, সেখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমাদের যে নতুন যে ওয়েতে আমাদের বার্ষিক পরীক্ষার সামষ্টিক মূল্যায়নটা হবে, সেটা এমন যে আমরা
100 নম্বরের একটা লিখিত পরীক্ষা দিব, যে 100 নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে এবং ওই 100 নম্বরের মধ্যে আমাদের বহু নির্বাচনী থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, দৃশ্যপটবিহীন বিভিন্ন প্রশ্ন থাকবে 5 নম্বরের, তারপরে দৃশ্যপট দিয়ে আমাদেরকে কিছু প্রশ্ন করা হবে। এখন এগুলোর উত্তরের জন্য আমরা কিন্তু একটা ডেমো দেখতে পাচ্ছি। ধরো তোমার নৈর্ব্যক্তিক যে প্রশ্নগুলো আছে, সেই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর উত্তর কি হচ্ছে সেটা তুমি লিখছো, অর্থাৎ তোমাকে 4টা অপশন দিয়েছে, এখান থেকে তোমার কোন অপশনটাকে বেস্ট মনে হচ্ছে সেটা তুমি লিখলা। তারপরে হচ্ছে তোমার যে বড় বড় প্রশ্নগুলো আছে, সেই বড় বড় প্রশ্নগুলোরও কিন্তু তুমি কি করবা, এরকম বিভিন্ন ধরনের উত্তর তুমি হচ্ছে করবা। সো আমরা একটু যদি খেয়াল করি যে ওভারঅল আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমরা যেভাবে আসলে পড়ে এসেছো, এতদিন ক্লাসগুলো করেছো, সেখানে কিন্তু আমরা কবিতা, গল্প, সকল ধরনের সাহিত্যকর্মকে আমরা ধরে ধরে পড়েছি। এগুলোর শব্দার্থ থেকে শুরু করে এগুলোর ব্যাখ্যা পড়েছি। সো তোমরা ক্লাসগুলো অলরেডি করা হয়ে গিয়েছে, তোমাদের আইডিতে ক্লাসগুলো সংরক্ষিত আছে। প্রত্যেকটা পরীক্ষার আগে তোমরা এই যে আমাদের যে ক্লাসগুলো তোমাদেরকে করানো হয়েছে, এই ক্লাসগুলো যদি আবার একটু গো থ্রো করো, একটু রেকর্ডগুলো দেখে নাও, তাহলে কিন্তু তোমার প্রশ্ন নিয়ে আর কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না। এখানে আমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দেখতে পাচ্ছি এবং শুরুতেই একটা কথা আমরা যদি দেখার চেষ্টা করি যে আমাদের বলা হচ্ছে যে আমাদের মূল্যায়ন, আমাদের যে মেইন মূল্যায়নটা হবে হচ্ছে দুটো বিষয়ের উপর ভিত্তি করে, শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন, এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে। এখন শিক্ষণকালীন মূল্যায়ন কি আর সামষ্টিক মূল্যায়ন কি, এই দুটো জিনিস আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, সেটার জন্য আমাদের একটু নিচে যেতে হবে। যে বার্ষিক মূল্যায়ন প্রধানত হবে হচ্ছে 100 নম্বরের আমাদের মূল্যায়নটা হবে। সেই মূল্যায়নের মধ্যে 30% হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এবং 70% হচ্ছে আমাদের কি, সামষ্টিক মূল্যায়ন। এখন এই শিক্ষণকালীন মূল্যায়নটা কি? শিক্ষণকালীন মূল্যায়নটা হচ্ছে যে এই যে সারা বছর আমরা পড়ালেখা করলাম, এই পড়ালেখা থেকে আমরা আসলে কি শিখলাম, আমাদের শিক্ষণটা কি হলো, সেই জিনিসটাই হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। বা আমরা বলতে পারি যে আমাদের বিভিন্ন হাতে কলমে যেসব কাজ, আমাদের একক কাজ বলো, দলগত কাজ বলো, বিভিন্ন পোস্টার বা প্রেজেন্টেশন তৈরি করা, বা যা কিছু আমরা হাতে কলমে করেছি এতদিন, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের এই শিক্ষণকালীন মূল্যায়নের ভেতর পড়ে। আমরা আরও ডিটেলসে যাব, তখন আমরা আরও ভালো মতো বুঝতে পারবো। বাট মেইন কাজ হচ্ছে যে আমাদের যা যা কিছু আমরা শিখেছি, সেই জিনিসগুলোই হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে পড়ে। আর তাহলে সামষ্টিক মূল্যায়নটা কি? সামষ্টিক মূল্যায়নটা হচ্ছে যে এখন আমাদেরকে একটা সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, সেই সিলেবাস থেকে আমরা কিছু প্রশ্নের আনসার করব, আমরা লিখিতভাবে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা হচ্ছে এতদিন পর্যন্ত, তোমরা যেহেতু ক্লাস 6-এ, তোমরা ক্লাস 5 পর্যন্ত যেভাবে একটা পরীক্ষা হয়, একটা প্রশ্ন দেওয়া হয়, সেই প্রশ্ন থেকে তোমরা হচ্ছে উত্তরগুলো পরীক্ষার খাতায় লেখো, সেই যে প্রসেসটা, সেই প্রসেসে যায় তোমরা এতদিন পরীক্ষা দিতে, সেই প্রসেসে আমরা এই 70% নম্বরের একটা 70% মূল্যায়নের একটা অংশ আমরা অংশগ্রহণ করব, সেটাই হচ্ছে আমাদের সামষ্টিক মূল্যায়ন। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আমরা যখন ডিটেলসে যাব, সিলেবাসের ডিটেলসে যাব, তখন আমরা আরও ভালো মতো বুঝতে পারবো। এরপরে আরও কী কী নির্দেশনা দেওয়া হয়েছে? আরও বলা হয়েছে যে 100 নম্বরের লিখিত পরীক্ষাটা আমাদের 100 নম্বরের হবে। সেই 100 নম্বরকে আমাদের কি করতে হবে? সেই 100 নম্বরকে আমাদের হচ্ছে 70%-এ কনভার্ট করা হবে। ঠিক আছে? এই যে লিখিত পরীক্ষাটা, এই লিখিত পরীক্ষাটাই মেইনলি হচ্ছে আমাদের সামষ্টিক মূল্যায়ন। ঠিক আছে? তো আমরা যদি বিষয়গুলো একটু হাইলাইট করে দেখার চেষ্টা করি, যে আমাদের সামষ্টিকের জন্য হচ্ছে 70%, আমরা যদি আলাদাভাবে একটা নেই, তাহলে আমাদের সামষ্টিকের জন্য থাকছে 70% আর শিক্ষণকালীনের জন্য থাকছে হচ্ছে 30%। আর এই সামষ্টিকের 70%টা কোথা থেকে আসবে? 100 নম্বরের একটা লিখিত পরীক্ষা থেকে। 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সেইটাকে আবার 70%-এ কনভার্ট করা হবে। আর তার সাথে আমাদের 30% যে শিক্ষণকালীনের মার্ক, সেটা আবার করে যোগ হবে। এটাই হচ্ছে আমাদের টোটাল 100% মূল্যায়নের কি বলা যায়, মূল্যায়নের উপায়। সো এখন আমরা যদি আরেকটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, যেমন এখানে বলা হচ্ছে যে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 60টি অভিজ্ঞতা রাখা হয়েছে। ঠিক আছে? এই 60টি অভিজ্ঞতা আমরা সামনেই দেখব এবং তোমাদেরকে মানে টিচারদেরকে এই গাইডেন্সটা দেওয়া হয়েছে যে 60টি অভিজ্ঞতা থেকে যেন তোমাদের প্রশ্নটা করা হয়। তো চলো আমরা শুরুতে দেখে নেই যে 60টি অভিজ্ঞতা আসলে কি কি। আচ্ছা, এখানে বাকি যে গাইডলাইনগুলো, সেই গাইডলাইনগুলো আসলে টিচারদের জন্য, যে টিচাররা কিভাবে প্রশ্নটা করবে। আচ্ছা, তো সেই 60টি অভিজ্ঞতা কি? সেই 60টি অভিজ্ঞতা হচ্ছে, আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, দেখো এই যে এইটাই হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং এখানে দেখো মোট 60টা অভিজ্ঞতা আছে। এই 60টা অভিজ্ঞতা নিয়ে আমাদের বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সেই 60টা অভিজ্ঞতা কি কি? যেমন হচ্ছে আকাশ কত বড়,
আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, গতির খেলা, রোদ জল বৃষ্টি, রান্নাঘরেই ল্যাবরেটরি, আমরা যারা প্রতিবেশী, নানা কাজের কাজী। আচ্ছা, এই অধ্যায় এই অভিজ্ঞতাগুলো কিন্তু আসলে কি বলতো, এটা কিন্তু তোমাদের বিজ্ঞান অনুশীলন যে বইটা আছে সেই অনুশীলন বইয়ের অধ্যায়ের নাম, তাই না? এগুলো কিন্তু আসলে ওই অধ্যায়গুলো। সেই সাথে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমাদের এই আকাশ কত বড় এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা পড়ার জন্য আমরা আসলে পড়ালেখা কই থেকে করছিলাম বলতো? আমরা কিন্তু আমাদের মেইন যে থিওরিটিক্যাল পড়ালেখা, তাত্ত্বিক পড়ালেখা, সেটা কিন্তু আমরা করছিলাম অনুসন্ধানী বই থেকে, তাই না? এবং তোমার এই আকাশ কত বড় এটা বোঝার জন্য অনুসন্ধানী বইয়ের কোথা থেকে কোথা পর্যন্ত পড়তে হবে? আমাদের পড়তে হবে হচ্ছে অধ্যায় 2, পৃথিবী ও মহাবিশ্ব যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের আমাদের 15 থেকে 20 পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা আমাদেরকে পড়তে হবে। এতটুকু পরিমাণ অধ্যায় আমাদেরকে পড়তে হবে। এভাবে আমাদের দেখো অনুশীলন বইয়ের সবগুলা অধ্যায়ের জন্য অনুসন্ধানী থেকে কি কি পড়তে হবে সেই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের মোটা দাগে বলতে গেলে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, ঠিক আছে? সো আমরা কিন্তু এই পুরো জিনিসটার উপর ভিত্তি করে আমাদের বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সো আশা করি এটা বোঝা গেছে। তো এখন আমরা দেখি যে বার্ষিক পরীক্ষাটা আসলে হবে কিভাবে। আচ্ছা, সেটা বোঝার জন্য আমরা যদি আরেকটু নিচে যাই, আমরা তো এটা বললামই যে শিক্ষণকালীন 30% আর সামষ্টিক হচ্ছে 70%। আচ্ছা, সো এখন আমরা যদি একটু নিচে যাই যে আসলে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে আমাদের কি কি প্রশ্ন করা হবে। আমরা যে বললাম যে হাতে কলমে যে কাজগুলো করব সেটাই হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। 30% বা 30% মার্কের হওয়ার কথা, সেটা আসলে কিভাবে হবে? যেমন এখানে আমাদেরকে বলা হয়েছে যে কিছু কিছু আমাদের শ্রেণীর কাজ বা CW দেওয়া হবে, সেই বিষয়ের উপর আমাদের হচ্ছে কত মার্ক থাকবে? 10 মার্ক থাকবে। CW এর উপর 10 মার্ক থাকবে এবং 10ই কিন্তু কাউন্ট হবে, খেয়াল করার মতো বিষয়। আচ্ছা, এবং এই CW গুলো কিসের উপর দেওয়া হবে? আমাদের পাঠ্যপুস্তকে বইয়ের মধ্যে, অনুশীলন বইয়ের মধ্যে যেই একক ও দলগত কাজ আছে, একক ও দলগত কাজ, এক মিনিট, এই যে একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, এই যে জিনিসগুলো আমাদের অনুশীলন বইতে দেওয়া আছে, সেই বিষয়গুলোর উপরেই কিন্তু আমাদের কি করা হবে? আমাদের CWটা দেওয়া হবে বা শ্রেণীর কাজটা দেওয়া হবে। এবং এখানে ডট দিয়ে আমাদের হচ্ছে কিছু উদাহরণস্বরূপ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, যেমন খাবার প্রক্রিয়াকরণের আগে ও পরের পরিবর্তন পর্যবেক্ষণ। এটা হচ্ছে তোমাদের অনুশীলন বইয়ে কি 59 পৃষ্ঠায় আছে, এরকম একটা কাজ তোমাদেরকে দেওয়া হয়েছিল। এরপর ধাতুর ভৌত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, তোমাদের অনুশীলন বইয়ের 64-65 পৃষ্ঠায় এই কাজটা দেওয়া হয়েছে। তো এই ধরনের কাজগুলো তোমাদেরকে CW হিসেবে স্কুলে দেওয়া হবে, ঠিক আছে? এবং এটার উপর কত মার্ক থাকবে? এটার উপর থাকবে হচ্ছে আমাদের 10 মার্ক, ঠিক আছে? তো চলো এরপর আমরা এর পরের স্টেপটাতে যাই। পরের স্টেপে আমাদের আরেকটা জিনিস আছে যে অনুসন্ধানমূলক কাজ, ঠিক আছে? এর আগেরটা কি ছিল? এর আগেরটা ছিল হচ্ছে তোমাদেরকে ক্লাসে একটা টাস্ক দেওয়া হবে, তোমরা ক্লাসেই সেই জিনিসটা সলভ করবা, যেমন হচ্ছে ছক পূরণ বা প্রশ্নের উত্তর করা, সেই জিনিসগুলো। কিন্তু এরপর অনুসন্ধানমূলক কাজটা কি? অনুসন্ধানমূলক কাজটা হচ্ছে যে এটা তুমি সহজে শ্রেণীকক্ষে বসে এই কাজটা তুমি সম্পন্ন করতে পারবা না। এটার জন্য বেশ অনেক দিনের একটা, অনেক দিন বলতে অত বেশি না, মোটামুটি বেশ কয়েকদিনের কিছু এক্সপেরিমেন্ট বা কিছু অনুসন্ধান করে এরপর তোমাকে এই প্রশ্নটার আনসার দিতে হবে, ঠিক আছে? বা একটা বড় স্কেলের কাজ, বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের অনুসন্ধানমূলক কাজ। এবং সেই অনুসন্ধানমূলক কাজের উদাহরণ হিসেবে দেখো বলা হয়েছে কি, যে কোনো একটি জীব, উদ্ভিদ বা প্রাণী যা কিছুই হোক, সেটা সম্পর্কে শিক্ষার্থীর তথ্য সংগ্রহ এবং সংগৃহীত তথ্য উপস্থাপন। এটা হচ্ছে তোমাদের অনুশীলন বইয়ে 77 থেকে 80 পেজে এই জিনিসটা দেওয়া হয়েছে। তাহলে দেখো, এই যে একটা জীবের সম্পর্কে তুমি তথ্য সংগ্রহ করবে, এটা কিন্তু মানে ক্লাসে বসে তুমি করতে পারবে না। তোমাদেরকে হয়তো বিভিন্ন বইপত্র ঘাঁটতে হবে বা কোনো মানুষের কাছে যাইতে হবে বা অন্য কোনো না কোনো উৎসের সাহায্য নিয়ে এরপর এই কাজটা করতে হবে। এই ধরনের যে কাজগুলো, যেটা হচ্ছে তুমি সরাসরি আনসার করতে পারবে না, একটু ঘাটাঘাটি করতে হবে, সেগুলোই হচ্ছে আমাদের অনুসন্ধানমূলক কাজ, ঠিক আছে? এবং এই অনুসন্ধানমূলক কাজের উপরও দেখো কত মার্ক? আমাদের কিন্তু 10 মার্ক, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের অনুসন্ধানমূলক কাজ। এরপর আমরা যদি একটু নিচে যাওয়ার চেষ্টা করি, এরপরে কি আছে? আমরা যদি আর একটু নিচে যাই, হ্যাঁ, এরপর আছে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টে আমাদের কি দেওয়া হবে? অ্যাসাইনমেন্টের কাজটা হচ্ছে আমাদেরকে বাসায় দিয়ে দেওয়া হবে। এবং এখানে দেখো কি বলা হয়েছে, অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। এখানে কিছু নমুনা দেওয়া হয়েছে যে বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের অনুশীলন পাঠের 69 থেকে 70 পৃষ্ঠায় দেওয়া আছে। বা ধাতু অধাতুর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, এটা আমরা যদি একটু আগেও দেখলাম। তো এই টাইপের জিনিস তোমাদেরকে একটা
কি বলা যায়, একটা হয়তো অ্যাসাইনমেন্ট বড়সড় একটা লেখা লিখতে হবে বা বাসা থেকে কিছু একটা করে নিয়ে আসতে হবে, একটা বানিয়ে নিয়ে আসতে হবে, এইরকম একটা জিনিস, সেটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। এবং এটার উপরেও কত মার্ক থাকবে, এটার উপরেও আমাদের হচ্ছে 10 মার্ক থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 30 মার্ক গেল। আমাদের কি কি আছে এখানে, শ্রেণীর কাজ বা সিডাব্লিউ, অনুসন্ধানমূলক কাজ, একটু বড় স্কেলের কাজ, আর হচ্ছে বাসা থেকে কিছু একটা করে নিয়ে আসতে হবে সেই ধরনের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। ঠিক আছে, সো এই যে 30 মার্ক, এই 30 মার্ক হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন, বা কি বলা যায় আমাদের মূল যে মূল্যায়নটা 100 মার্কের মূল্যায়নটা, তার মধ্যে 30 মার্ক থাকবে হচ্ছে এই শিক্ষণকালীন মূল্যায়নের এই 3টা সেগমেন্ট। ঠিক আছে, তো এই ছিল আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। তো শিক্ষণকালীন মূল্যায়ন থেকে আমরা যদি নিচের দিকে যাই, এই পাশে হচ্ছে টিচারদের জন্য কিছু গাইডলাইন দেওয়া আছে যে টিচাররা আসলে কিভাবে প্রশ্নগুলো করবে। তো সেগুলোর আর আলোচনা আমরা করতেছি না, আমরা শুধু দেখবো যে আমাদের স্টুডেন্ট হিসেবে কিভাবে পড়ালেখা করতে হবে। আচ্ছা, তো শিক্ষণকালীন মূল্যায়ন গেল। এখন আমাদের আছে কি, এখন আমাদের আছে হচ্ছে সামষ্টিক মূল্যায়ন, যেটা হচ্ছে আমাদের কি 100 মার্কের পরীক্ষা হবে। আবারও বলতেছি, সামষ্টিক মূল্যায়ন আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, সেই 100 মার্ক থেকে আমাদের 70-এ কনভার্ট করে আবার হচ্ছে এর আগের ওই ব্যবহারিকগুলোর সাথে যোগ করা হবে। ঠিক আছে, সো এখানে আমাদের পরীক্ষাটা 100 মার্কের হবে। তো 100 মার্কের পরীক্ষাটা আমরা কিভাবে দিতে পারি, আমাদের কি কি প্রশ্ন থাকবে, যেমন এখানে বলা হচ্ছে যে আমাদের নৈবেক্তিক প্রশ্ন থাকবে আমাদের 15 আর 10 25 নম্বরের। তার মধ্যে আবার 2টা সেগমেন্ট আছে। 2টা সেগমেন্ট কি কি, একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন কতগুলো থাকবে, 15টা, যেটা প্রত্যেকটা 1 করে মার্ক, 15 মার্কের আমাদের বহু নির্বাচনী থাকবে। বহু নির্বাচনী কোনগুলো মনে আছে তো, বহু নির্বাচনী হচ্ছে যে আমাদের, আমরা একটু পর স্যাম্পল কোশ্চেন দেখব, যে আমাদের একটা প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নের 4টা অপশন থাকে, সেই 4টা অপশন থেকে একটা সিলেক্ট করতে হয়, যেটাকে আমরা ইংলিশে এমসিকিউ বলি, মাল্টিপল চয়েস কোশ্চেন। আর এরপর আমাদের আরো একটা টাইপের নৈবেক্তিক থাকবে, সেটা কি এক কথায় উত্তর। এক কথায় উত্তর কি, আমাদেরকে একটা প্রশ্ন করা হবে, সেটার কোনো অপশন থাকবে না, তোমাকে এক কথায় সেটার আনসার দিতে হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের এক কথায় উত্তর। এরকম প্রশ্ন থাকবে মোট 10টা। সো এই গেল হচ্ছে আমাদের 15 আর 10 25 মার্ক। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ঠিক আছে, এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 10টা, এবং 10টারই উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2। ঠিক আছে, আগেরগুলো সব 1 মার্কের ছিল, এগুলো হচ্ছে আমাদের 2 মার্কের। এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলা আমাদের হচ্ছে নৈবেক্তিক থেকে একটু বড় হবে, মানে এক কথায় লিখলে হবে না, একটু বড় সড়ো ভাবে লিখতে হবে, বাট অতও বড় লিখতে হবে না। আমরা বুঝতেই পারছি যে এখানে আমাদের 2 মার্কের মাত্র প্রশ্ন। সো এটা হচ্ছে ওই রকম একটা লেংথে আমাদের প্রশ্নগুলোর আনসার করতে হবে, এবং এটা ডিটেল গাইডলাইন আমরা অবশ্যই সামনের দিনগুলোতে দিব। এখন আপাতত আমরা হচ্ছে সিলেবাসটা বোঝার চেষ্টা করছি যে আসলে আমাদের কি কি ধরনের প্রশ্ন আনসার করতে হবে। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নের পর আমাদের আসছে হচ্ছে রচনামূলক প্রশ্ন। তো রচনামূলক প্রশ্ন আমরা বুঝতেই পারছি একটু বড় সাইজের আনসার দিতে হবে, বা একটু বর্ণনামূলক প্রশ্ন আমাদের থাকবে, সেটার আনসার আমাদেরকে দিতে হবে। কিন্তু খেয়াল রাখার মতো বিষয়, এটা হচ্ছে দৃশ্যপটবিহীন, এটার কোনো দৃশ্যপট থাকবে না। তোমাদেরকে একদম সরাসরি প্রশ্নটা করে দেওয়া হবে যে এই হচ্ছে তোমার প্রশ্ন, এটা সম্পর্কে তুমি বিস্তারিত লেখো, এরপর তোমার কাছে এটা তোমরা বিস্তারিত লিখবে। তো এখানে এটাতে থাকবে হচ্ছে 5টা প্রশ্ন থাকবে, কিন্তু 5টার মধ্যে 3টার উত্তর দিতে হবে। প্রত্যেকটায় মার্ক কত, প্রত্যেকটাই মার্ক হচ্ছে 5 মার্ক। সো এখানে টোটাল থাকবে হচ্ছে আমাদের 15 মার্ক। ঠিক আছে, এরপর লাস্টে যেটা, সেটা হচ্ছে রচনামূলক প্রশ্নই কিন্তু দৃশ্যপট নির্ভর, যে তোমাদেরকে একটা ঘটনা দেওয়া হবে এবং সেই ঘটনার প্রেক্ষিতে তোমাদেরকে প্রশ্ন করা হবে। ঠিক আছে, এবং সেই প্রশ্ন আমাদের দেখো 2টা প্রশ্নও থাকতে পারে, আবার একটা প্রশ্নও থাকতে পারে। এটা হচ্ছে এই স্বাধীনতাটা তোমাদের স্কুলের যে টিচার যারা প্রশ্ন করবে তাদের উপর দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এখানে আমাদের 7টা থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং প্রত্যেকটার মার্ক কিন্তু 8 মার্ক করে। সো এটা কিন্তু আরো বড় সাইজের প্রশ্ন। ঠিক আছে, বা আমাদের উত্তরটা আর একটু বড় করে লিখতে হবে। এটা এখানে থাকবে হচ্ছে আমাদের টোটাল 40 মার্ক, এবং সবগুলো আমরা যদি যোগ করি, এখানে হচ্ছে 15 10 20 15 40, সবগুলো যোগ করার ফলে আমাদের মোট মার্ক হয় হচ্ছে আমাদের 100। সো আমাদের টোটাল 100 মার্কের একটা পরীক্ষা হবে। ঠিক আছে, আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই পরীক্ষাটা 100 মার্কের হবে। এরপর টিচাররা তোমার এই 100তে পাওয়া মার্কটাকে 70-এ কনভার্ট করে অন্য ব্যবহারিকগুলোর সাথে যোগ করবে। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আমাদের মূল্যায়নের, কি বলা যায়, মূল্যায়নের একটা নির্দেশনা, যে আমাদের কি কি সেগমেন্টের প্রশ্নের আনসার দিতে হবে। আচ্ছা, এরপর যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আচ্ছা এই প্রশ্নগুলোর আনসার দিতে হবে, এটা তো বুঝলাম, এখন প্রশ্নগুলো আসলে কি রকম হবে সেই জিনিসগুলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি। এখানে এই জন্য দেখো, তোমাদের কিন্তু বোর্ড থেকে একটা নমুনা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে যে কি টাইপের প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, অ্যান্ড এইটাই যে প্রশ্ন হবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই, এবং এটা বোর্ড থেকে
খুবই স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে আমাদের এই যে নমুনা একটা প্রশ্ন দেওয়া হয়েছে, স্যাম্পল একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা কিন্তু সরাসরি কোনো টিচার ইউজ করতে পারবে না। সো আমরা দেখার চেষ্টা করি যে আসলে কি কি টাইপের প্রশ্ন আছে। আচ্ছা, 100 মার্কের প্রশ্ন, 3 ঘন্টা সময়, এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে 100 মার্কের পরীক্ষা হবে 3 ঘন্টার মধ্যে। তো এখানে কি কি থাকবে, এখানে আমরা দেখেছিলাম যে শুরু থেকে 15টা এমসিকিউ থাকার কথা। সো এই যে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন, আমাদের এমসিকিউ আছে, কোন উদ্ভিদটি গুল্ম জাতীয়, আমাদের 4টা অপশন থেকে একটা অপশন আমাদের খাতায় লিখতে হবে। সো এই ধরনের প্রশ্নের সাথে আমরা কিন্তু খুব কি বলা যায় অনেক বেশি পরিচিত। সো এই ধরনের প্রশ্ন আমাদের কয়টা থাকবে, 15টা থাকার কথা। তো এখানে দেখো আমাদের ছবি সহ প্রশ্ন, ছবি ছাড়া প্রশ্ন, এইভাবে অনেক অনেক প্রশ্ন দিয়ে আমাদের এই যে 15টা আমাদের বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে দেওয়া হলো। এরপর কি, এরপর হচ্ছে আমাদের 10 মার্কের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকার কথা, যেখানে আমাদের কি করা হবে, আমাদেরকে হচ্ছে একটা প্রশ্ন করবে, এটার সংক্ষেপে বা এক কথায় উত্তর দিতে হবে যে এইটার উত্তর আসলে কি। যেমন আমাদেরকে বলা হয়েছে যে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ, বা সৌরজগতের মোট ভরের কত শতাংশ ভর সূর্যের। সো এইটার একটাই কিন্তু আনসার, সো সেই একটা আনসারই আমরা হচ্ছে দিব। এরপর হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের ফলে মানুষের চোখে কোন রোগ হয়, বাতাসের গড় বায়ুচাপ কত, এগুলো সবগুলোরই কিন্তু আমাদের একটা ডেফিনিট আনসার আছে, তাই না? সো আমরা শুধুমাত্র সেই আনসারটুকু লিখলেই হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের এক কথায় উত্তর। আচ্ছা, এরপর যদি আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কি ছিল, আমরা জানি যে এটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন ছিল, তাই না? সংক্ষিপ্ত প্রশ্ন। সো 2 মার্কের প্রশ্নে আমাদেরকে প্রতিটি প্রশ্নের মান 2, হ্যাঁ, এখান থেকে আমাদেরকে সবগুলোরই আনসার দিতে হবে। তো এখানে কি আছে, যেমন আমরা যদি দেখি যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না, সেই সকল উদ্ভিদের বংশবৃদ্ধির পদ্ধতি লেখো। আমরা হচ্ছে এটার মানে উদ্ভিদের প্রজননের বিভিন্ন প্রসেস পড়েছি। সো সেখান থেকে আমরা সেই বংশবৃদ্ধির পদ্ধতি দুটো লিখে দিব। এরপর হচ্ছে গ্রীষ্মকালে তাপমাত্রা পরিবর্তনের যে কোনো 2টা কারণ লেখো। সো আমরা একটু কথা লিখে এরপর হচ্ছে 2টা কারণ লিখে দেব। এইভাবে আমাদের এক কথায় উত্তর না লিখে একটু বড় করে যে প্রশ্নগুলো লেখা হচ্ছে সেগুলোই হচ্ছে আমাদের কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে যাবে। আচ্ছা, সো এরপর বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা নিজেরাও দেখে নিতে পারো। এই জিনিসটা, এই পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন, যেটাতে কোনো দৃশ্যপট থাকবে না। তো দৃশ্যপট ছাড়া আমরা প্রশ্ন কিভাবে আনসার করব, যেমন এখানে বলা হচ্ছে যে একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো আলোচনা করো। যেমন আমরা হচ্ছে একদম শুরুর অধ্যায়ে আমরা পড়েছিলাম যে একটা কি বলা যায়, একটা ধানের বীজ উদ্ভাবনের জন্য কি কি পদ্ধতি বা কি কি স্টেপ, কি কি ধাপ আমাদের অনুসরণ করতে হয়। সো সেই রকম একটা উদাহরণ দিয়ে আমরা হচ্ছে কি লিখবো, আমরা হচ্ছে পদ্ধতির ধাপগুলো লিখে দিব। বা আমরা হচ্ছে অন্য কোনো ঘটনাও নিতে পারি, আমরা যে কোনো একটা ঘটনা নিতে পারি যে আচ্ছা, পানি দূষণের, তোমার এলাকায় পানি দূষণের কারণ কোনগুলো। সো পানি দূষণের কারণ, এটার কি বলা যায়, এই বিষয়ে গবেষণা করার জন্য তোমাকে যেই ধাপগুলো অনুসরণ করতে হবে সেই ধাপগুলো তুমি একটা একটা করে লিখে দেবে। এটাই হচ্ছে আমাদের কি রচনামূলক প্রশ্ন। এরপর ধাতু ও অধাতুর ভৌত ধর্ম উল্লেখ করো, অ্যালুমিনিয়াম কোন ধরনের পদার্থ তা কিভাবে পরীক্ষা করা যায় বর্ণনা করো। তো আমরা ধাতুর বৈশিষ্ট্য আমরা জানি যে চকচক করে, এরপর হচ্ছে আঘাত করলে ঝনঝন শব্দ করে, নমনীয় হয় না, এটাকে বাঁকায় ফেলা যায় কিন্তু ভাঙে না, এগুলো হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য। অধাতুর বৈশিষ্ট্য হচ্ছে উল্টাটা। সো এরপর আমরা কি করতে পারি, এই জিনিসগুলো লেখার পর অ্যালুমিনিয়াম কোন ধরনের পদার্থ, অ্যালুমিনিয়াম অবশ্যই ধাতু, এবং অ্যালুমিনিয়াম কিভাবে ধাতু এটা হচ্ছে আমরা পরীক্ষা করতে পারি কিভাবে, যে আমরা ওটাকে বাড়ি দিয়ে দেখতে পারি যে ওইটা ঝনঝন শব্দ করে কিনা, ওটা হচ্ছে আলোকে প্রতিফলন করে কিনা। এই জিনিসগুলো আমরা হচ্ছে একটু বর্ণনামূলক আকারে, একটু বড় আকারে আনসার করব, এবং এগুলোই হচ্ছে কি আমাদের দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। ঠিক আছে, এরপর অনেক অনেক ধরনের প্রশ্ন তোমাদের এই জায়গায় দেওয়া আছে। সো এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে দেখতে পারো যে এই জায়গায় কি কি প্রশ্ন করা হয়েছে, এইগুলো দেখলেই তোমরা হচ্ছে আইডিয়াটা পেয়ে যাবে। আচ্ছা, এরপর কি বলা হয়েছে, এরপর হচ্ছে আমাদের দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। তো এখানে কি থাকবে, একটা ঘটনা থাকবে, সেই ঘটনার উপর ভিত্তি করে তোমাদেরকে একটা প্রশ্ন করা হবে, একটা বা 2টা যে কোনো প্রশ্নই করা হইতে পারে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে নাজ গ্রীষ্মের ছুটিতে নানুবাড়ি দিনাজপুরে বেড়াতে গেল, নানুবাড়ির বিভিন্ন গাছ থেকে ফল পাড়ার সময় নাজ গাছের ডালে একটি অপরিচিত পাখি দেখতে পেল। নানু নাজকে বলল যে আগে কিছু পাখি এখানে দেখা যেত, যেগুলো এখন দেখা যায় না, যেগুলো এখন বিলুপ্ত, আর কিছু পাখি একেবারেই কম দেখা যায়। সো এইটা হচ্ছে আমাদের ঘটনা। এই ঘটনার উপর ভিত্তি করে দেখো তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে নাজের নানুর না দেখতে পাওয়া পাখিগুলোর বিলুপ্তির কারণগুলো ব্যাখ্যা করো। তো আমাদের প্রাণী কিভাবে বিলুপ্ত হয় সেই সম্পর্কে আমরা পড়েছি, তো সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত লিখবো, কিন্তু
আমরা যা জানি সেই জিনিসগুলো লিখবো, কিন্তু কিসের উপর ভিত্তি করে? আমাদের এই ঘটনার উপর ভিত্তি করে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের কি রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এরপর খ নাম্বার প্রশ্নটা যদি দেখি, যে পাখিগুলো কম দেখতে পাওয়া যায় তাদেরকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে তোমার কর্মপরিকল্পনাগুলো উল্লেখ করো। তো এই জিনিসগুলো কিন্তু আমরা জানি যে আমাদের প্রাণীকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কোন কোন ধাপ বা কোন কোন পদ্ধতি অনুসরণ করতে হবে। তো সেই সম্পর্কে আমরা অলরেডি অনুসন্ধানী বই থেকে পড়েছি, সেগুলোই আমাদেরকে ধাপ আকারে লিখতে হবে। শুধুমাত্র আমাদেরকে জিনিসগুলো রিলেট করতে হবে কার সাথে? এই নাজের ঘটনার সাথে। বাকি সবকিছু কিন্তু আমরা যা পড়েছি তাই। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। সো আরো বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, যেমন হচ্ছে এখানে সৌরজগতের ছবি দেওয়া আছে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এই সম্পর্কে প্রশ্ন করা আছে। তো এই ধরনের আরো বিভিন্ন টাইপের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপর নমুনা উত্তর। আচ্ছা, এই জায়গায় উত্তরগুলো দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, সো এইখানে আমরা যদি দেখার চেষ্টা করি, আমাদের এমসিকিউ এর উত্তর তো আর দেখার কিছু নাই, এটা হচ্ছে আমরা যখন পড়ালেখা করব সেখান থেকে আমরা জানবো যে উত্তর কি। আমরা যদি একটু রচনামূলক প্রশ্নের ইয়েতে দেখতে চাই, উত্তরগুলো দেখতে চাই, তাহলে দেখো এখানে কি আছে। রচনামূলক প্রশ্ন, একটি প্রশ্নের রুব্রিক্স। হ্যাঁ, সো এখানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে কি করলে আমাদেরকে মার্কগুলো দেওয়া হবে, যে দৃশ্যপটের গতিগুলোকে চিহ্নিত করো, উত্তর সাপেক্ষে যুক্তি দাও। ঠিক আছে, আচ্ছা এখানে বলা হচ্ছে যে, আচ্ছা আমরা যদি দৃশ্যপটটায় আরেকবার একটু পড়ি, এটা অন্য আরেকটা দৃশ্যপট। আচ্ছা, মিনার ছোট বোন দোলনায় ঘুমিয়ে আছে, বোন জেগে গেলে মিনা দোলনাটি হালকা করে দুলিয়ে দিল। বিদ্যুৎ চলে গেলেও মাথার উপর ফ্যানটি আস্তে আস্তে থেমে গেল। ছোট বোন নড়াচড়া করলে মিনা দোলনাটি একটু দুলিয়ে দিল। মিনার মনে হলো সে গতকাল বল দড়িতে বেঁধে ক্রিকেটের ব্যাটিং অনুশীলন করেছিল এবং স্কুলে দৌড় ও দড়ি লাফের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। দৌড় প্রতিযোগিতায় সে প্রথম হয়েছিল। এই খেলাগুলোর মধ্যে ফ্যানের ঘূর্ণন এবং দোলনার দুলনের সাথে কোথায় যেন মিল আছে। আচ্ছা, তো তোমাদেরকে বলছে যে এই জায়গায় কি কি গতি কথা বলা আছে উদ্দীপকে বা দৃশ্যপটে, সেটা তোমরা বর্ণনা করো। তো তোমরা একদম এক্স্যাক্ট প্রশ্ন যেটা, যে কি কি গতিগুলোর কথা বলা আছে, সেটা যদি তুমি এক্স্যাক্টলি চিহ্নিত করতে পারো, সেটার জন্য কি বলা আছে, সেটার জন্য দেখো তোমাদেরকে 4 মার্ক দেওয়া আছে। ঠিক আছে, সো সবগুলো গতি যদি সঠিকভাবে চিহ্নিত করতে পারো তাহলেই তোমার জন্য 4 মার্ক। এরপর বলা আছে যে সবগুলো গতি সঠিকভাবে চিহ্নিত করে একটি বা দুটির ব্যাখ্যা বা বৈশিষ্ট্য উল্লেখ করলে আরো 3 মার্ক। সো এইটা যেহেতু একটু কি বলা যায়, বর্ণনামূলক বা রচনামূলক প্রশ্ন, এটাকে একটু বড় করে তো লিখতেই হবে। তুমি যদি নাম ঠিকঠাকভাবে লিখতে পারো তুমি কিন্তু 4 মার্ক পেয়ে যাচ্ছ, কিন্তু প্রত্যেকটার সাথে যদি একটু করে সবগুলোর সাথে একটু বর্ণনা লিখে দাও, তাহলে দেখো কি আরো 3 মার্ক কিন্তু পেয়ে যাচ্ছ, তুমি 7 মার্ক অলরেডি পেয়ে গেছো। এরপর সবগুলো গতি যদি সঠিকভাবে চিহ্নিত করতে পারো, আচ্ছা এগুলো ছিল যে অধিকাংশ যদি ঠিকঠাক চিহ্নিত করতে পারো। এরপর হচ্ছে সবগুলো যদি একদম পুঙ্খানুপুঙ্খভাবে 4টার মধ্যে 4টাই চিহ্নিত করতে পারো, তাহলে আরো 2 মার্ক পেয়ে যাচ্ছ। আর যদি উদাহরণগুলা, বর্ণনা তো দিলা, বর্ণনার সাথে যদি উদাহরণও কিছু দিতে পারো, পর্যায়বৃত্ত গতি, বক্রগতি, ঘূর্ণন গতি আর সরল গতি, এই 4টার তুমি যদি একটা বা দুইটা করে সঠিকভাবে উদাহরণও চিহ্নিত করতে পারো, ঠিক আছে, তাহলে কি, তাহলে আরো 1 মার্ক পেয়ে যাচ্ছ। সো সব কিছু মিলে তোমার কত মার্ক হচ্ছে? 4 আর 3 7, 7 আর 2 কত? 9 আর 1 10। সো 10 মার্ক কিন্তু তুমি এই জায়গা থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা লাস্টে একটা জিনিস বলা আছে যে অপ্রাসঙ্গিক কোনো তথ্য প্রদান করলে, তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখার মতো বিষয়, যে আমাদেরকে একটু বর্ণনামূলক প্রশ্ন আনসার করতে বলা হয়েছে, কারণে আমরা হচ্ছে আমাদের ইচ্ছা মতো বড় করে লিখবো, তাহলে কিন্তু আমাদের কাজ হবে না। আমাদের দেখো মূল্যায়নের গাইডেন্সে বলা হয়েছে যে অপ্রাসঙ্গিক কোনো তথ্য যদি তুমি লেখো সেটার জন্য তুমি 0 পাবা। ঠিক আছে, সেটার জন্য আসলে কোনো মার্ক দেওয়া হবে না। ঠিক আছে, তুমি যত বড় করে লেখো না কেন, তোমাদেরকে যেই প্রশ্নটা চাওয়া হয়েছে সেইটার উত্তর যদি তুমি এভাবে পয়েন্ট আউট করে সবকিছু ঠিকঠাক মতো লিখতে পারো, তাহলেই তুমি ফুল মার্ক পেয়ে যাচ্ছ। অপ্রাসঙ্গিক তথ্যের জন্য কোনো মার্ক পাবা না। ঠিক আছে, আচ্ছা সো এরপর আমরা যদি একদম লাস্টের দিকে যাই, এরপরে দেখো একই টাইপের প্রশ্ন, যে একই সঙ্গে দৌড় প্রতিযোগিতা শুরু করলেও মিনা কেন প্রথম হলো? মাঝপথে থেমে গেলে কি ঘটতো? ঠিক আছে, সো মাঝপথে থেমে গেলে কি ঘটতো আমরা জানি যে ও হচ্ছে থেমে যাইতো, এরপরে আবার যদি দৌড়ানো শুরু করতো, তাহলে এই জায়গায় বলের একটা ব্যাপার স্যাপার আছে, যে একটা বস্তু কি সরাসরি সামনের দিকে গেলে যত দ্রুত যাইতে পারবে, ও যদি থেমে থেমে চলে তাহলে হচ্ছে অনেক সময় বেশি লাগবে। সো যে আগে যাইতে পারে সেই তো জিতবে, সো সময় বেশি লাগলে সে তো আর জিততে পারবে না। এই ধরনের জিনিসপাতি আমরা হচ্ছে একদম এক্সাক্ট উত্তরে না যাই, কারণ আমরা হচ্ছে এখানে
প্রশ্নের প্যাটার্নটা বোঝার চেষ্টা করতেছি। সো এখানে দেখো আমাদের আনসারে বলা হচ্ছে যে বল প্রয়োগে বস্তুর গতিশীল হওয়া, বস্তুর ত্বরণ হওয়া ছাড়াও বেগ হ্রাস করার ধারণা প্রকাশ করলে যে যদি কেউ থামতে চায় তাহলে কি বেগ কমতে থাকে, সেইটা কি আমাদের ঋণাত্মক ত্বরণ বা মন্দন, এটা আমরা থিওরিতে পড়ছি। সো সেই জিনিসটা তুমি যদি এক্স্যাক্টলি পয়েন্ট আউট করতে পারো যে থামতে গেলে কি দরকার হয়, বেগ কমা দরকার হয়, সেই জিনিস ঠিকঠাক মতো পয়েন্ট আউট করতে পারলে 4 মার্ক। এরপর বল প্রয়োগে বস্তুর বেগ বৃদ্ধি, যে তাইলে বল প্রয়োগে সে থামার পরে আবার যদি সামনে যাইতে চায় তাহলে কি একটা বল প্রয়োগ করে সামনের দিকে যাইতে হবে, একটা ত্বরণ তৈরি করতে হবে, সেটার সম্পর্কে লিখতে পারলে 3 মার্ক। এবং বেগের পরিবর্তনটা আসলে কিভাবে হয় সেটা লিখতে পারলে সেটার জন্য 2 মার্ক। আর বেগ জিনিসটা কি এটাও যদি তুমি ইনক্লুড করে দাও তাহলে হচ্ছে আরো 1 মার্ক এক্সট্রা পেয়ে যাচ্ছ। সো টোটাল মিলে তুমি হচ্ছে কত, তুমি হচ্ছে 10 মার্ক পেয়ে যাচ্ছ। সো এখানে আমরা দেখো কি বলা হচ্ছে, আমরা যেটা বুঝতেছি যে আমাদেরকে যে প্রশ্নটা করা হয়েছে যে সকলেই দৌড় প্রতিযোগিতা শুরু করলেও মিনা কেন প্রথম হইল বা মাঝপথে থেমে গেলে কি ঘটতো, এই প্রশ্নের আনসার করার জন্য আমাদের যা যা কিছু দরকার, আমাদের কিসের ধারণা দরকার বলো তো? বল জিনিসটা কি, ত্বরণ জিনিসটা কি, মানে বস্তু থামার সময় কেমন ত্বরণ হয় বা বস্তু চলাচল শুরু করার সময় কেমন ত্বরণ হয়, এই ত্বরণের জিনিসটা, আর ত্বরণের ফলে কি হয় আসলে বেগই তো পরিবর্তন হয়। সো বেগ জিনিসটা কি, এই 3টা জিনিস তুমি যদি ঠিকঠাকভাবে লিখতে পারো তাহলে দেখো তুমি কিন্তু ধাপে ধাপে সবগুলার মার্ক পেয়ে যাচ্ছ। ঠিক আছে? সো আমাদের প্রশ্ন রিলেটেড যা যা কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা তুমি যদি একদম ডিপ থেকে লেখা শুরু করো যে আনসারটা কি, তাহলে কিন্তু তুমি সবগুলোর ফুল মার্ক পেয়ে যাচ্ছ অপ্রাসঙ্গিক কোনো তথ্য না লিখেই। ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের নির্দেশনা। এবং এখান থেকে আমরা যেই জিনিসটা বুঝতে পারছি যে আমাদেরকে কি করতে হবে, যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলোকে আমাদের কি করতে হবে, প্রশ্নগুলো আমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে যা কিছু চাওয়া হয়েছে সেই জিনিসটাই আমরা যদি ঠিকঠাক মতো পয়েন্ট আউট করে লিখতে পারি তাহলেই আমরা মার্ক পাবো, আমাদের এক্সট্রা কিছু আর লিখতে হবে না। এরপর আমরা যদি লাস্টে চলে যাই, আচ্ছা আমাদের নির্দেশনা শেষ। সো এই ছিল বলতে গেলে আমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নির্দেশিকা। আমরা কিভাবে বার্ষিক পরীক্ষা মূল্যায়ন করব বা বার্ষিক পরীক্ষায় আসলে কি ধরনের প্রশ্ন আসবে সেই সম্পর্কে একটা আইডিয়া। সো আশা করি তোমরা আমাদের আজকের এই নির্দেশিকাটা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবং তোমরা এই নির্দেশিকা অনুসরণ করে তোমাদের সামনের যে প্রিপারেশনটা সেই প্রিপারেশনটা তোমরা নিতে পারবে। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।